নিশাদের কথা শুনে আনন্দ ভাবনার জগৎ থেকে ফিরে আসে এবং বলতে থাকে, আমি রাজিতাকে পুরোটা বলতে পারি, কিন্তু পুরোটা শুনে ও যে আমাকে ভুল বুঝবে না এর গ্যারান্টি কি তুই দিতে পারবি? নিশাদ কিছুটা আমতা আমতা করে বলল, দেখ আনান, আমার চেয়ে রাজিতাকে তুই বেশি চিনিস। এই কয়দিনে হলেও ওর সম্পর্কে তোর অনেকটা জেনে যাওয়ার কথা। তুই নিজেই ভেবে দেখ যে এই কথাগুলো ও যদি তোর মুখ থেকে শোনে তাহলে কতটা কষ্ট পাবে, আর অন্যের মুখ থেকে শুনলে কতটা কষ্ট পাবে। একবার ভেবে দেখ, তাহলে উত্তর পেয়ে যাবি। তুই বুঝতে পারছিস না নিশাদ, মাত্র ও একটা শকের মধ্য দিয়ে গেছে, এখন আরেকটা শকও সামলাতে পারবে না। আচ্ছা, আমাকে কয়েকটা দিন সময় দে, ওর মন ভালো হোক একটু, তখন বুঝিয়ে সুঝিয়ে বলবো। আঘাতের উপরে আঘাত দিলে সেটা বেশি খতনাও সৃষ্টি করতে পারে, কিন্তু মন ভালো হয়ে গেলে তুই এসব বলে ওর মন আবার খারাপ করতে চাচ্ছিস। আমার তো মনে হয় ও শোভার মৃত্যুর ব্যাপারে সবটা জেনে গেছে। ওটা তো তখন একটা চাঞ্চল্যকর নিউজ ছিল, ফাহিমের মৃত্যুর পর আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে। ঘটনাটা এ ভার্সিটির স্টুডেন্টদের জানা কোনো ব্যাপারই না। প্লিজ তুই ওকে যত দ্রুত সম্ভব বলে দে। আচ্ছা, দেখা যাক। আর তোকে ধন্যবাদ হেল্প করার জন্য। রাজিতা নীলাকে জানাবে না, এটুকু ভরসা করতে পারিস। দেখ আনান, আজ আমি তোকে হেল্প করলাম ঠিক আছে, কিন্তু এই ঘটনার প্রভাব যদি আমার আর নীলার সম্পর্কের উপরে কোনো প্রভাব ফেলে আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। তোর মতো আমি অন্তত মিথ্যে কোনো বুনিয়াদের উপরে সম্পর্ক স্থাপন করতে চাই না। ওকে, আমি কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব রাজিতাকে সবটা সত্যি জানিয়ে দিব। আনান কথাগুলো বলতে নিশাদ যাওয়ার জন্য দরজা খুলল, কিন্তু দরজা খুলতে নিশাদ পুরো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। ওর হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশাদকে হঠাৎ ওভাবে দাঁড়িয়ে পড়তে দেখে আনান বলল, কী রে, তুই ওভাবে দাঁড়িয়ে পড়লি কেন? যাবি না? নিশাদ আনানের কথার কোনো উত্তর না দিয়ে ভয়ার্ত কণ্ঠে দরজার অপর পাশে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি তুমি কখন এলে? নাকি তুমি যাওনি? তার মানে তুমি এতক্ষণ আমাদের সব কথা? বলেই থেমে গেল। আনানের আর বুঝতে বাকি রইল না যে নিশাদ কার সাথে কথা বলছে। আনান নিশাদের হাত সরিয়ে দরজাটা পুরোপুরি খুলে রাজিতার অশ্রুসিক্ত চেহারা দেখে চমকে উঠল। নিশাদের মতো ও নিজেও বলে উঠল, তুমি? রাজিতা কিছু বলতে যাবে তখন মালিয়া কিছুটা দূর থেকে চেঁচিয়ে রাজিতাকে বলতে লাগলো, কী রে, তুই ক্লাসে আসছিস না কেন? স্যার ক্লাসে চলে এসেছি। তুই কল দিতে বলেছিলি, কল করছি তাও তুলছিস না। আরে ভাই, ক্লাসটা তো অন্তত করবি। ক্লাসের সময়টুকুও তাদের একসাথে থাকতে হবে। বাবারে ভালোবাসা, আজকাল ক্লাস বাদ দিয়ে ওনাদের ভালোবাসা চলছে। শেষের কথাগুলো মালিয়া আস্তে আস্তে বলল। ও আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পাশেই আনান আর নিশাদকে দেখতে পেয়ে চলে গেল। রাজিতা আনানের অফিস রুমের ভেতরে যেতে নিশাদ চলে যেতে যেতে বলল, রাজিতা, তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, প্লিজ আনানকে ভুল বোঝো না, ও তোমাকে অনেক ভালোবাসে। তারপর আনানকে উদ্দেশ্য করে বলল, আশা করি এখন আর এক্সট্রা সময় লাগবে না, আর কোনো কিছুই কিন্তু গোপন রাখবি না। কথাগুলো শেষ হতে আনান বা রাজিতা কারো উত্তরের অপেক্ষা না করে নিশাদ দরজাটা ধাক্কা দিয়ে লাগিয়ে চলে গেল। এতক্ষণ রাজিতার ফোন ভাইব্রেট হয়ে যাচ্ছে, অথচ নিশাদ বা আনান কেউ বুঝতেই পারেনি। রাজিতার ফোনটি আনানের টেবিলের উপর পড়ে আছে। রাজিতা ফোন নেওয়ার জন্যই আবার ফিরে এসেছিল, আর ফিরে এসে আনান আর নিশাদের কথাগুলো শুনতে পায়। রাজিতা একটা কথাও বলছে না। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু কান্নার কোনো শব্দ হচ্ছে না। হাতের তালু দিয়ে যতবার চোখ মুছছে ততবার আবার গাল দুটো ভিজে উঠছে। আনান কী বলবে বুঝে উঠতে পারছে না। ওর গলা শুকিয়ে গেছে। গলা ভেজানোর জন্য একটু পানি খেতে খেতে দেখতে পেল যে রাজিতা টেবিলের উপর থেকে ওর ফোনটা হাতে নিয়ে বের হয়ে যাচ্ছে। আনান তাড়াতাড়ি করে বলল, দাঁড়াও। রাজিতা দরজা খুলতে খুলতে বলল, ফোনটা ফেলে রেখেই চলে গিয়েছিলাম, তাই ফোনটা নিতে এসেছিলাম। বুঝতে পারিনি তোমাদের পার্সোনাল আলাপ চলছিল। বিরক্ত করার জন্য সরি। আনান রাজিতার হাত ধরে বলতে লাগলো, রাজিতা প্লিজ, আমার পুরো কথাটা শোনো আগে। পুরোটা না শুনলে তুমি বুঝতে পারবে না। রাজিতা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে যেতে বলল, তোমার যা বলার পরে বলো, আমার ক্লাস আছে এখন। আর হ্যাঁ, আমার জন্য দাঁড়াতে হবে না, চলে যেতে পারো। আমি আজ ক্লাস শেষে ছোট আম্মুদের ওখানে যাব। মাকে ফোন করে বলে দেব নে। কথাগুলো বলে আনানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাজিতা বের হয়ে গেল। আনন্দ ধপ করে ওর চেয়ারে বসে পড়ল।
ওর এখন কি করা উচিত না উচিত কিছুই বুঝতে পারছে না। রাজিতা তো ওর পুরো কথা শুনলই না, কি করে পুরোটা বলবে। রাজিতা ক্লাস শেষ করে বের হতেই দেখতে পেল যে আনান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাজিতা কল্পনাও করতে পারেনি যে আনান ওর সাথে এমনটা করতে পারে। এত বড় সত্য ও রাজিতার থেকে কি করে লুকিয়ে রাখতে পারে? একবার অন্তত জানাতে পারত পুরোটা, কিংবা ওর চাচাকেই সোজা সাপটা বলে দিত যে ও রাজিতাকে বিয়ে করতে চায়, নীলাকে নয়। তাহলেই তো রাজিতার সাথে ওর চাচি আর নীলার কোনো ভুল বোঝাবুঝি হতো না। আনান নিজে সবাইকে ধোঁকা দিয়েছে, নিজের বাবা মা, রাজিতার পরিবার, রাজিতা, সবাইকে। ও এটা কি করে করতে পারলো? রাজিতা আস্তে আস্তে আনানকে বিশ্বাস করতে শুরু করেছে, আর তখনই ওর বিশ্বাসগুলো এইভাবে ভেঙে গুড়িয়ে দিল। এসব ভাবতে ভাবতে রাজিতা প্রায় আনানের সামনে চলে আসলো, কিন্তু আনানের সাথে কথা বলার বা ওর সাথে বাসা যাওয়ার কোনো ইচ্ছেই এখন রাজিতার নেই। ও ওর ফ্রেন্ডদের আড়ালে চলে গেল যেন আনান ওকে দেখতে না পায়। কিন্তু আনানের শকুনের চোখ এড়িয়ে বেশি দূর যেতে পারল না রাজিতা। আজ প্রথম আনান সবার সামনে থেকে রাজিতার হাত ধরে টানতে টানতে গাড়ি অবধি নিয়ে গেল। রাজিতার ফ্রেন্ডরা সব হা করে ওদের দেখছে, আরও অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। রাজিতা আনানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। ও বুঝতে পারল যে সবার সামনে সিনক্রেট করাটা ঠিক হবে না। আনান নিজেই রাজিতাকে বলেছিল যে ক্যাম্পাসে যেন ও আনানের থেকে একটু দূরে দূরেই থাকে, কিন্তু আজ আনান নিজেই সেই রুলস ভঙ্গ করলো। রাজিতা চুপচাপ গাড়িতে ওঠার পর ড্রাইভার গাড়ি ছাড়তেই রাজিতা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মিজান ভাই, আজ একটু চাচুদের ওখানে যাবেন তো, আমার একটু দরকার আছে। রাজিতার কথা শুনে আনান বলল, না, তুমি সোজা বাসায় চলো, আজ আর ওখানে যেতে হবে না, ওখানে পরে গেলেও হবে। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে যাবে না, সেটা তোমার ব্যাপার, কিন্তু আজ তোমাকে আমার পুরো কথাটা শুনতেই হবে, প্লিজ। রাজিতা আনানের কথার কোনো উত্তর না দিয়ে বলল, মিজান ভাই, গাড়ি থামান, আমি এখানেই নেমে যাব। বলেই গাড়ির দরজা খুলতে গেলে বাধ্য হয়ে মিজান গাড়ি থামালো। গাড়ি থামাতেই রাজিতা দরজা খুলে বের হয়ে গেল, আর আনানকে উদ্দেশ্য করে বলল, এই 2-3 দিন থেকে সারপ্রাইজ পেতে পেতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আরও নতুন কোনো সারপ্রাইজ পেলে হয়তো আমার মাথাটা ফেটে যাবে। আমি আর নিতে পারছি না, প্লিজ। তোমার যা বলার পরে বলো, আমি এখন আর কোনো লোড নিতে পারছি না মাথায়। বলে হনহন করে রাজিতা ওর চাচার বাসার দিকে হাঁটা শুরু করলো। আনান মনে মনে নিশাদকে গালি দিতে লাগলো, কারণ ওই বলেছিল যে আঘাতের উপরে আঘাত দিলে নাকি ওটা বেশি লাগে না, কিন্তু আঘাতের পর বারবার আঘাত দিলে যে সেটা ভেঙে চুর চুর হয়ে যায়, এটা বোধহয় ওর জানা ছিল না। রাজিতা তো চলে গেল। আনান এখন কি করবে? রাজিতার পিছু পিছু ওর চাচার বাসায় যাবে, নাকি ওকে এখনকার মতো একা ছেড়ে দিয়ে বাসায় চলে যাবে? এসব ভাবতে থাকে। তখনই মিজান বলে উঠল, ওনার সাথে আপনার যাওয়া উচিত, একা একা গেলে সবাই কী ভাববে? মিজানের কথা শুনে আনান যেন কোল খুঁজে পেল। গাড়ি থেকে নেমে মিজানকে একটা ধন্যবাদ দিয়ে রাজিতার পিছু যাওয়া শুরু করলো। মিজানও গাড়িটা ওদের সাথে সাথে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে লাগলো। রাজিতা বুঝতে পারলো যে আনান ওকে কথাগুলো না বলে শান্তি পাবে না। রাজিতার পিছনে পিছনে ওভাবে আনানের আশাটা দেখে অনেকেই ওদের দিকে উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজিতা নিজের কাছে অস্বস্তি লাগছে। রাজিতা হুট করে দাঁড়িয়ে পড়ল, তারপর পিছন ফিরে আনানকে উদ্দেশ্য করে বলল, চলো কোথাও একটা বসা যাক, তারপর তোমার সব কথা শোনা যাবে। রাজিতার কথায় আনান ওই রকম পরিস্থিতিতেও খুশি হয়ে গেল, যেন গ্রীষ্মের দাবদাহের পর এক ফোঁটা বৃষ্টি পেয়েছে। রাজিতা ওর সাথে কথা বলতে রাজি হয়েছে। আশেপাশে তেমন কোনো জায়গা দেখতে না পেয়ে আনান বলল, চলো কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক, তোমার তো ক্ষুধাও পেয়েছে নিশ্চয়ই, কিছু খেয়ে নিয়ে ঠান্ডা মাথায় সব বলা যাবে। আনানের প্রস্তাবটা রাজিতার মন্দ মনে হলো না, কারণ আসলেই ওর ভীষণ ক্ষুধা পেয়েছে। আনান না বললে হয়তো বুঝতেই পারতো না, খাবারের কথা শুনতেই ক্ষুধাটা যেন আরও বেড়ে গেল। সব কষ্ট সহ্য করতে পারলেও রাজিতা আবার ক্ষুধার কষ্টটা একদম সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে বলেই রাজিতা আনানের সাথে গিয়ে গাড়িতে বসলো। তারপর ওরা পাশেই একটা রেস্টুরেন্টে গেল। খাবার অর্ডার দেওয়া শেষ হলে রাজিতা এতক্ষণে আনানকে বলল, আমি জানি না তোমার আর বলার মতো কিছু আছে। তুমি বুঝতে পারছো না যে তুমি শুধু আমাকে নয় সবাইকে ঠকিয়েছ। আনান আশেপাশে লোকজন আছে দেখি একটু আস্তে করেই বলল, দেখো রাজিতা, এত লোকজনের মধ্যে মনে হয় না কথাটা তুমি ভালো মতো বুঝতে পারবে। বাসায় চলো, ঠান্ডা মাথায় সব শুনবে। রাজিতা মলিন একটা হাসি দিয়ে বলল, বাসা? কার বাসা? কিসের বাসা?
ওসব কি আদৌ আমার প্রাপ্য? প্লিজ রাজিতা, লোকজনের মধ্যে কোনো সিক্রেট করো না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি কোনো সিক্রেট করব না। তার আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো, তুমি কি জানতে চাও? আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি নীলা আপুকে কেন ধোকা দিলে? আমি কিভাবে নীলাকে ধোকা দিলাম? তুমি আমাকে বিয়ে করবে না সেটা চাচুকে বললেই পারতে। এত নাটকের কি দরকার ছিল? তখন তোমাকে দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কি করব না করব বুঝতে পারছিলাম না। আর বিয়ের একদিন আগে এসে যদি আমি কনে চেঞ্জ করতাম, তুমি নিজেই আমাকে মেনে নিতে না। বলো, তুমি মেনে নিতে ব্যাপারটা? যে ছেলে তোমার আপুকে বিয়ে করতে চায়, সে বিয়ের আগের দিন এসে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, সেটাকে তুমি কিভাবে নিতে? রাজিতা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তাহলে সেদিনই আমাকে জানিয়ে দিতে। তাহলে আজ হয়তো তোমার সাথে আমি কথাগুলো বলতেই পারতাম না। আমাকে বিশ্বাস তো দূরে থাক, আমার কোনো কথাই শুনতে না। এখন কি মনে হয় আমি তোমার সব কথা শুনবো? আগে শোনো, তারপর বলো। আমি নিশাদকে যা বলেছি সেটুকু শুনে তুমি আমার বিচার করতে পারো না। পুরোটা শুনে তারপর তুমি আমার বিচার করো। তারপর তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা হাসি মুখে মেনে নিব। শুধু আমাকে ভুল বুঝে দূরে সরে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকবো, তবে ভালো থাকবো না। প্লিজ রাজিতা। ততক্ষণে ওদের অর্ডার করা খাবার চলে এসেছে। রাজিতা খাওয়া শুরু করতে করতে বলল, আমি খাওয়া শেষ করার আগে তুমি তোমার সব কথা শেষ করবে। তারপর আমি দেখব যে তোমার কথাগুলো কতটা বিশ্বাসযোগ্য। আচ্ছা বলে আনান রাজিতাকে সব বলতে শুরু করলো। একদম সুভার সাথে দেখা হওয়ার শুরু থেকে রাজিতার সাথে বিয়ে হওয়া পর্যন্ত। আনার কথাগুলো শুনে রাজিতা খাওয়া বাদ দিয়ে দিল। পুরোটা শুনে রাজিতার খুব খারাপ লাগলো। তুচ্ছ একটা কারণে দুটি জীবন অকালে ঝরে পড়েছে, সাথে আরেকজনের জীবনটাও তছনছ করে দিয়েছে। সুভার মৃত্যু না হলে হয়তো আনান আজ রাজিতার সামনে এইভাবে অপরাধীর মতো বসে ক্ষমা ভিক্ষা করতো না। সুভা, ফাহিম আর আনান তিনজনের জন্যই রাজিতার খুব কষ্ট হচ্ছে। সুভার জায়গাটা ও দখল করে নিয়েছে ভাবতেই এক দিক থেকে ওর খারাপ লাগলো। অন্য দিক থেকে আজ প্রথম রাজিতার নিজেকে অনেক ভাগ্যবতী মেয়ে মনে হলো যে আনানের মতো এমন একজনকে ও জীবনে পেয়েছে, যে ওকে এতটা ভালোবাসে। কিন্তু আনান এতদিন ওকে সত্যটা বলেনি ভাবতেই সব গলে যাওয়া পানিগুলো আবার বরফ হয়ে জমে গেল। এতগুলো সত্য লুকানোর শাস্তি তো আনানকে পেতেই হবে। বিশেষ করে ওর চাচি আর নীলার সাথে যে ব্যবহার করেছে তার শাস্তিও পাওয়া উচিত। কারণ এখানে আনান এতগুলো সত্যি না লুকালে হয়তো ওনারা আনান আর রাজিতার সাথে সেদিন অমন ব্যবহার করতো না। রাজিতাকে চুপ থাকতে দেখি আনান বলতে লাগলো, এখন তো পুরোটা শুনলে, এখনও কি মনে হয় পুরো দোষটাই আমার, নাকি পুরো দোষটাই কাউকে অনেক বেশি ভালোবাসার? বলো। রাজিতা আরও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্তে। কী সেই শর্ত? বলো। আমি তোমার ক্ষমা পাওয়ার জন্য যে কোনো শর্তে রাজি আছি। ছোট আম্মু আর নীলা আপুর কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি আপনাকে ক্ষমা করে তাহলেই আমি ক্ষমা করব। কিন্তু তুমি এখানে ওনাদের টেনে আনছো কেন? ওনারাও তো তোমার খারাপ চায়। হ্যাঁ, টেনে আনছি, কারণ ওনারা আমার ভালো না চাইলেও খারাপ হয়তো চায় না। তবে প্রকৃতপক্ষে দেখতে গেলে ওনাদের ধারণাটাই ঠিক ছিল। আমার জন্যই তো তুমি নীলা আপুকে বোকা বানিয়েছিলে, তাই না? ওনাদের বুঝিয়ে বললে হয়তো প্রথমে রাজি না হলেও পরে বুঝে সুঝে যা করার করতো। পরিস্থিতি এতটা খারাপ হতো না। আমার সাথে ওনাদের সম্পর্ক হয়তো এতটাও খারাপ হতো না যতটা এখনও হয়েছে। তাই আগে ওনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, তারপর আমি ক্ষমা করব। কথাগুলো বলে রাজিতা ওখান থেকে উঠে চলে গেল। আনান ঠায় ওখানে বসে রইল। রাজিতা ও চাচি আর নীলাকে এর মধ্যে কেন আনছে তা ওর মাথায় আসছে না। ও বুঝতে পারছে না যে ওনাদের কাছে ও এখন কিভাবে ক্ষমা চাইবে। আবার ক্ষমা না চাইলে রাজিতাও তো ক্ষমা করবে না। আনান বুঝতে পারছে না যে ওর এখন কি করা উচিত আর কি করা উচিত নয়। রাজিতা চলে যেতেই আনান রেস্টুরেন্টের বিল মিটিয়েই বাইরে চলে গেল। আশেপাশে কোথাও রাজিতাকে না দেখতে পেয়ে ও ভালো করে খুঁজতে লাগলো। রাজিতা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভাবতে লাগলো যে এখন ও কি করবে, কোথায় যাবে। চারপাশে যে ছলনাময় মানুষ দিয়ে ভর্তি, প্রথমে রিমি, নিয়ন আর শেষ পর্যন্ত আনান নিজেও, যাকে ও নিজে শেষ সম্বল ভেবে বাঁচতে চেয়েছিল। আনান এত বড় সত্যটা ওর থেকে কী করে লুকাতে পারল? রাজিতা হঠাৎ খেয়াল করে যে আনান দৌড়াতে দৌড়াতে ওর দিকে আসছে। রাজিতা ওর এই অবস্থা দেখে আবার থেমে যায়।
আনান রাজিতার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, এভাবে কেউ হুট করে চলে আসে? আমি কতবার ডাকছি, শুনতে পাচ্ছ না? তা কি সিদ্ধান্ত নিলেন? আমি একটা কথা বুঝতে পারছি না যে যারা তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কাছে তুমি কেন আমায় মাফ চাইতে বলছো? মাপ যদি কারো কাছে চাইতেই হয় সেটা হচ্ছে তুমি। আমি শুধু চাই যে তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজিতার চুপ থাকতে দেখে আনান আবার বলল, দেখো রাজিতা, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। আর তোমার পরিবারের কারো কাছে যদি আমার মাপ চাইতেই হয় তাহলে সেটা হচ্ছে তোমার চাচু। একমাত্র উনিই তোমাকে প্রকৃত ভালোবাসে। কিন্তু আমার মনে হয় এসব বলার জন্য এটা সঠিক সময় নয়। তোমার মতো উনিও আমাকে ভুল বুঝবেন। আমি একসময় ঠান্ডা মাথায় তোমার চাচাকে সব বলে মাফ চেয়ে নেব। উনি আমাকে ফোনে বারবার করে বলে দিয়েছেন যে আমি যেন ওনার মেয়েকে আগে দেখিনি। ওনাকে তোমার কথা বললে উনি হয়তো কোনো একটা ব্যবস্থা করতেন, কিন্তু আমি শুরু থেকেই একটা মিথ্যাকে ঢাকার জন্য মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছি। দুজনে হাঁটতে হাঁটতে কথাগুলো বলতে থাকে আনান। আনানের এত বড় লেকচারটা মনোযোগ দিয়ে শোনার পর রাজিতা বলল, একটা মিথ্যা? একে তুমি একটা মিথ্যা বলছো? প্রথম যেদিন শোভার নাম শুনলাম অন্তত সেদিন তোমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল। তা না করে তুমি কি বললে? তুমি বললে যে ওইটা নিশাদের এক্স। তারপর নিশাদ ভাইয়া যেদিন জানলো যে ওনার কোনো এক্স ছিল না সেই দিনও তোমার আরেকটা সুযোগ ছিল, কিন্তু সেই দিনও বললে যে নিশাদ নীলার ভয়ে অস্বীকার করেছে। অথচ সেই কাজটা তুমি নিজে করেছো আমার ভয়ে। আমি তো আমার ভুলগুলো স্বীকার করছি। প্লিজ তুমি আমাকে মাফ করো। মাফ? তুমি নিয়ন ভাইয়ার সাথে আমার সামান্য কয়েকটা ছবি দেখেই জাজ করা শুরু করে দিয়েছিলে যে আমি কেন তোমাকে জানাইনি যে আমার আগে বয়ফ্রেন্ড ছিল, যা সম্পূর্ণ মিথ্যা ছিল। তারপরেও তোমার ভাব দেখে মনে হচ্ছিল যে বিয়ের আগে রিলেশন থাকা মানে সে জগতের সবচেয়ে খারাপ মানুষ। শুধু তাই নয়, তা বিয়ের পর স্বামীকে না জানানো আরও মারাত্মক অপরাধ। আর তুমি কি করলে? নিজের মৃত গার্লফ্রেন্ড, যাকে তুমি অনেক ভালোবাসতে, তাকেই অস্বীকার করলে। শুধু তাই নয়, তাকে নিজের বন্ধুর এক্স বানিয়ে দিলে। কেন আনান? কেন ছেলেদের আর মেয়েদের জন্য সব কিছু আলাদা? এর উত্তর তোমার জানা আছে? বলতে পারবে? আনান কি বলবে কিছুই বুঝতে পারে না। আনান ওখানে দাঁড়িয়ে পড়ে আর রাজিতা আবার ওকে ফেলে রেখে চলে যায়। রাজিতা ও চাচার বাসায় পৌঁছে অবাক হয়ে যায়, কারণ সেখানে সবাই নিয়নকে ঘিরে বসে আছে। তার মানে নিয়ন দেশে ফিরেছে, অথচ রাজিতা এর কিছুই জানে না। ওর অবশ্য জানার কথাও না, কারণ রিমির মুখে নিয়নের ওইসব কথা শোনার পর রাজিতা আর নিয়নের কল রিসিভ করেনি, তাই কথাও হয়নি। আর রিমির সাথেও আর কথা হয়নি। যে আনানের জন্য ওর পরিবারের মানুষগুলোর আসল রূপ জানতে পারল, সে আনানও যে ওদের দলেই পড়বে কে জানত। নিয়নকে দেখার সাথে সাথেই রাজিতার ওখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে, কিন্তু বাসার মধ্যে ঢুকে তো আর বের হওয়া যাবে না এখন। আগে থেকে জানলে হয়তো আসতোই না। রাজিতা নিজের ঠিকানাগুলো যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছে। যেখানেই যাচ্ছে সেখানে ধোঁকাবাজি দিয়ে ভর্তি। ও এখন কোথায় যাবে আর কী বা করবে? কী রে রাজিতা, বিয়ের পর চেঞ্জ হয়ে গেছিস নাকি? অনেক দিন পর দেখছি জন্য অন্যরকম লাগছে। ওখানে ওভাবে দাঁড়িয়ে পড়লি কেন? এখানে আয়, বস। নিয়নের কথায় রাজিতার ধ্যান ফিরল। ও কিছু বলার আগে রাজিতার চাচি বলে উঠল, বেহায়া মেয়ের কাজ দেখো। আমার ছেলেটা এসেছে না এসেছে শুনতে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে ওর মাথা খেতে। রাজিতা ওর চাচির কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে ওর চাচি? আনন্দ ঠিকই বলেছিল, ওর মাথা সত্যি তখন খারাপ হয়ে গিয়েছিল। তা নাহলে এরকম জঘন্য মানুষের কাছে আনন্দকে কখনো ক্ষমা চাইতে বলতো না। এবার রাজিতা নিজে চুপ হয়ে গেল। ওখান থেকে এক পাও নড়তে পারছিল না। ও সবার কাছে গিয়ে বসবে, কথা বলবে নাকি দরজা দিয়ে বের হয়ে আসবে বুঝতে পারছিল না। নিয়ন ওর মায়ের কথা শুনে আরও চমকে গেল। নিয়নের ভালো মুড মুহূর্তের মধ্যেই বদলে গেল। ওর মাকে ধমকে সুরে বলল, মা তুমি এসব কি আবল তাবল বলছো? আমি মাত্র আসলাম, রাজি থেকে ফোন করতে চাচ্ছিলাম আসার জন্য, সেখানে ও নিজে এসেছে, এতে তোমার খুশি হওয়ার কথা। তা নয় তুমি এসব কি মাথা খাওয়ার কথা বলছো? আমি তো কিছুই বুঝছি না। নিয়নের মা কিছু বলার আগেই রিমি বলে উঠল, মা ভাইয়া এসব রাখো তো। রাজিতাকে ভেতরে তো আসতে দেবে নাকি? আর মা তুমি কি পাগল নাকি? ভাইয়া মাত্র আসলো বাইরে থেকে, কোথায় দুটো ভালো কথা বলবে তা নয়। আপনি ভুল বুঝছেন, আমরা জানতাম না যে আজ নিয়ন ভাইয়া এসেছে। আমি আর রাজিতা তো আপনাদের সাথে একটু দেখা করতে এসেছিলাম।
দেখা করা হয়ে গেছে, আমরা বরং আরেকদিন আসব। আনানের কথায় সবাই রাজিতার পেছনে তাকালো। আনান যে রাজিতার পেছনে এসেছে এটা এতক্ষণ কেউ খেয়ালই করেনি। রাজিতা নিজেও খেয়াল করেনি। আনান যেন ঠিক সময় এসে রাজিতাকে উদ্ধার করলো। নিয়নকে দেখে এ বাসায় থাকার ইচ্ছেটা রাজিতার মরে গেছে। ও তাই আনানের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট আম্মু, আমরা তো আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম। আমি জানতাম না যে আজ নিয়ন ভাইয়া আসবে। আনানকে দেখে ওর চাচি চুপ হয়ে গেছে। রাজিতার চাচা আনানকে উদ্দেশ্য করে বলল, বাবা তুমি তোমার চাচির কথায় কিছু মনে করো না, ও আসলে ওভাবে। আনান ওনাকে থামিয়ে দিয়ে বলল, আরে না, কিছুই মনে করিনি। আসলে মা আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের মতো আসি, আরেকদিন আসবো। ভাইয়া কেবল আসলো, আপনারা কথা বলুন। নিয়ন আনানের ছবি দেখেছিল, কিন্তু কথা হয়নি কখনো। রাজিতা ওর সাথে কথা বলেনি, আরও নিজেও আর কল করেনি কখনো। আনান আর রাজিতা চলে যাচ্ছিল, কিন্তু কেউ ওদের আটকাচ্ছে না দেখে নিয়ন বলল, মা বাবা, তোমরা বাসা নতুন জামাইকে এভাবে আপ্যায়ন করো? এসে চলে যাচ্ছে আর তোমরা কিছুই বলছো না? তারপর সবাইকে চুপ থাকতে দেখে নিয়ন নিজেই বলে উঠল, আনান দাঁড়াও, এভাবে এসেই তুমি চলে যেতে পারো না। মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি না যে মা কেন এমন কথা বলল, তবে অন্তত একটু বসে নাস্তা করে যাও। আনান মনে মনে ভাবল যে নিজে যে জঘন্য কাজ করে রেখেছে আবার এখন ঢং করছে। ভাবতেই ওর নিজের করা ভুলগুলো চোখের সামনে ভেসে উঠল। ও নিজেও তো রাজিতাকে কম ঠকায়নি। এইসব ভেবে আনান একটু হেসে নিয়নের কথার উত্তর দিল, আমি কিছু মনে করিনি। আশা করি রাজিতাও কিছু মনে করেনি। তবে আপনার অনুরোধটা আমরা রাখতে পারলাম না, সরি, আরেকদিন আসব। এরপর নিয়নও আর ওদের আটকালো না। রাজিতাকে ওর মা যে কথা বলেছে ওর নিজেরই লজ্জা লাগছে। রাজিতা চুপচাপ আনানের সাথে এসে গাড়িতে উঠল। এখন না চাইলেও আনানের সাথে ওকে যেতে হবে। বিকেল হয়ে গেছে। দুজনে চুপচাপ গাড়িতে বসে আছে। গাড়ি তার আপন গতিতে ছুটে চলেছে। হঠাৎ আনানের ফোনটা বেজে উঠল। আনানের মা কল করেছে ওদের ফিরতে দেরি দেখে। আনান জানালো যে ওদের আজ ফিরতে দেরি হবে। রাজিতা বুঝতে পারল না যে গাড়ি তো রওনা দিয়ে দিয়েছে, তাহলে ফিরতে দেরি হবে কেন? একটু পরেই ওদের গাড়িটা থেমে গেল। আনান রাজিতাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থেকে নামো, দেখো কোথায় এসেছি। রাজিতা গাড়ি থেকে না নেমেই বাইরে ভালো করে তাকিয়ে দেখল যে ওরা তুলি আন্টির বাসার সামনে। তার মানে আনান ওকে মানানোর জন্য এখানে নিয়ে এসেছে। রাজিতা গাড়ি থেকে নামতে আনান বলল, তুমি যাও, ওদের সাথে দেখা করো, আমি একটু আসছি। রাজিতা কোনো কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। বাচ্চাগুলো অনেকে খেলা করছিল, অনেকে ঘুমিয়েছে। রাজিতাকে দেখে ওরা ছুটে এলো, কিন্তু রাজিতা তো আজ ওদের জন্য কিছুই আনেনি। ওরা হয়তো কিছুটা আশাহত হলো, কারণ রাজিতা আসার সময় অন্তত ছোট ক্যান্ডি হলেও ওদের জন্য নিয়ে আসে, আর আজও খালি হাতে এসেছে। রাজিতা নিজের কাছেও একটু খারাপ লাগলো। এমন সময় বাচ্চাগুলো রাজিতার সামনে থেকে খুশি মনে দৌড়ে গেটের দিকে গেল। রাজিতা পিছন ফিরে দেখতে পেল যে আনান আর মিজানের হাতে অনেকগুলো আইসক্রিম, চকলেট আর চিপসের প্যাকেট। আনানের হাত থেকে বাচ্চাগুলো খাবারগুলো নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে লাগলো। অনেক খুশি হয়ে আনানকে জড়িয়ে ধরতে গেল। আনানও ওদের জন্য নিজে হাঁটু মুড়ে বসার চেষ্টা করলো, কিন্তু প্যান্ট পরে থাকার কারণে তেমন একটা নিচু হতে পারল না, তাই মাথাটা নিচু করলো। বাচ্চাগুলোর মুখে হাসি দেখে রাজিতার নিজের মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ কাটানোর পর রাজিতা আর আনান গাড়িতে গিয়ে বসল। গাড়িতে ওঠার সাথে সাথেই রাজিতার হাসিগুলো আবার মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আনান বলল, খুব তো বলেছিলে যে তোমার চাচি আর নীলার কাছে মাপ চাইতে হবে, দেখলে ওনাদের আসল রূপ। আনানের কথাটা শোনার সাথে সাথেই রাজিতার এতক্ষণ জমে থাকা মেঘগুলো বর্ষণ হয়ে ঝরতে শুরু করলো। রাজিতা কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ তোমার তো খুশি লাগছে তাই না? আমার আপনজন বলতে কেউ নেই, তাই আবার তোমার সাথে যেতেই বাধ্য হয়েছি বলে তোমার তো আনন্দ লাগছে তাই না? যত খুশি আনন্দ করো, তোমার কি? তুমি তো ছোট থেকে যা চেয়েছো সব পেয়েছো, এমনকি ভালোবাসার মানুষটিকে হারিয়েও তার মতো দেখতে আরেকটা পুতুল পেয়ে গেছো। আর আমি ছোটবেলা থেকে নিজের অধিকারের জন্য লড়াই করে আসছি, এখনও টিকে থাকার লড়াই করে যাচ্ছি। যে দুই একজনকে আপন ভেবেছিলাম তারাও আপন নয়, আর তোমার কাছে তো আমি একটা ডুপ্লিকেট মাত্র। আনান বুঝতে পারল যে এতগুলো শখ পেয়ে রাজিতা পাগলের মতো হয়ে গেছে। ওর এখন কাউকে পাশে দরকার, অথচ ওকে তো রাজিতা এখন সহ্যই করতে পারছে না।
তবু আনান রাজিতার কাঁধে হাত দিয়ে ওর মাথাটা নিজের কাঁধের উপর রাখল। রাজিতা প্রথমে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরে চুপটি করে আনানের কাঁধে মাথা রেখে কান্না করতে লাগলো। ওর সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। আস্তে আস্তে ও যেন নিজের কাছেই হেরে যাচ্ছে, নিজের জীবনকে টিকিয়ে রাখতে পারছে না। বারবার সবার আঘাতে পরাজয় বরণ করে নিতে হচ্ছে। ছোটবেলায় ওর চাচা ওকে ওর নামের অর্থ বোঝাতো যে ওর নাম শুধু রাজিতা নয়, ওর নাম অপরাজিতা। ওর মা নাকি কখনো ওকে শুধু রাজিতা বলতো না, সব সময় অপরাজিতা বলে ডাকতো, কারণ ও যখন হয় তখন না বাঁচা অবস্থা ছিল। ডাক্তারেরা তো ওর বাঁচার আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু সব বাধা বিপত্তির অবসান ঘটিয়ে ও কয়েকদিনই সুস্থ হয়ে ওঠে। আর অপরাজিতা মানে হচ্ছে যে কখনো পরাজিত হয় না, কিন্তু ও তো প্রতি পদে পদে পরাজিত হয়ে আসছে। ওর নিজের মানুষগুলোর কাছে ও পরাজিত হচ্ছে। তাহলে কি ওর নামের অর্থ ভুল, নাকি ওর জীবনের জন্য এই নামটা ভুল? চলো, আমরা বাসায় পৌঁছে গেছি। আনানের কথাটা শুনে রাজিতা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। তারপর দুজনে নীরবভাবে বাসায় প্রবেশ করে। রাজিতা ফ্রেশ হয়ে ওর শাশুড়ির রুমে গিয়ে দেখল যে উনি লাইট অফ করে শুয়ে আছে। ঘুমিয়েছে ভেবে দরজা চাপিয়ে চলে আসছিল, তখন ওর শাশুড়ি কথা বলে উঠল, কে? রাজিতা, কখন আসলি তোরা? আয়, ভিতরে আয়। রাজিতা লাইটটা জ্বালিয়ে বলল, মা, এই তো একটু আগেই আসলাম। আপনার শরীর ভালো আছে তো? না, মানে এই সন্ধ্যার দিকে শুয়ে আছেন যে। তিনি শোয়া থেকে উঠে বসলেন। তারপর রাজিতাকে কাছে ডেকে বললেন, হ্যাঁ, আমি ভালোই আছি। তুই নেই আর বাসাটা ফাঁকা লাগছিল। এই সময়টা তো তুই ছাড়া কাটতেই চায় না, অথচ আগে কি সুন্দর সময় কেটে যেত। মানুষের অভ্যাসগুলো যে কখন পাল্টে যায় তা সে নিজেও বুঝতে পারে না। রাজিতা ওনার পাশে বসে পড়ল। কী রে, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? না, একটু চাচুদের ওখানে গিয়েছিলাম। তা ওখানে সবাই ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ভালোই আছে। এমনি দেখা করতে গিয়েছিলাম। মাঝে মধ্যে একটু যাবি, দেখবি ভালো লাগবে। আনানকেও তো বলে দিয়েছি যে তোকে নিয়ে যেন মাঝে মধ্যে কোথাও একটু ঘুরতে যায়। আসলে ওর ঘোরাঘুরির অভ্যাস নেই তো। তুই বললেই পারিস কোথায় যাবি না যাবি। আমিও তেমন একটা কোথাও ঘোরাঘুরি করি না। কেন, তোরও কি আনানের মতো ঘোরাঘুরি পছন্দ নয়? না, তা নয়, ঘুরতে আমার খুব ভালো লাগে, কিন্তু কোনো কিন্তু নয়। তো সামনের পরীক্ষাটা শেষ হলেই দুজনে কোথাও থেকে ঘুরে আসবি। আনানকে এর আগেও বলেছি যে মেয়েটাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। এই ঝামেলা সেই ঝামেলা লেগেই আছে। এবার পরীক্ষা শেষ হলে যতই ঝামেলা থাক, দুজনে কোথাও থেকে ঘুরে আসবি। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আপনিও যাবেন তাহলে? বাবাও তো আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না। পাগলে মেয়ের কথা শোনো। তোদের সাথে আমি গিয়ে কি করব? আর আমার কি এখন ঘোরাঘুরির বয়স আছে বল? তোদেরই তো সময় ঘোরাঘুরির। রাজিতা ও শাশুড়ির আরেকটু কাছে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বল। আমি না বলেছি আমাকে নিজের মা ভেবে সব কথাই শেয়ার করতে পারিস? মনটা খারাপ? আনান কি আবার কিছু বলেছে? না, তেমন কিছু নয়। আচ্ছা মা, আমি যদি আমার অতীতের কোনো বড় ঘটনা লুকিয়ে রাখি আর সেটা এখন আপনাকে বলি, আপনি কি আমাকে ক্ষমা করবেন? কেন, কি হয়েছে? না, আগে বলুন আপনি আমাকে ক্ষমা করবেন কি না। ক্ষমা করার মতো ভুল হলে অবশ্যই ক্ষমা করব। আর যদি ক্ষমা করার মতো না হয়, তুই আমাকে মা হিসেবে যদি তোর অপরাধের কথা বলতে পারিস, মা হিসেবে আমি কি মেয়েকে ক্ষমা না করে পারি? আর মানুষ মাত্রই ভুল করে, কিন্তু প্রকৃত মানুষ তো সেই যে তার অতীতের ভুল থেকে শিক্ষা নেয় আর ভবিষ্যতে সে ভুল না করে। তুই যখন কাউকে মন থেকে ভালোবাসবি তখন তার ঠিক ভুল সব মেনে নিয়েই ভালোবাসতে হবে। ধর, কাল তুই ভুল করেছিলি, আজ আমি ভুল করলাম, এটাই তো নিয়ম না? আজ যদি আমি তোকে ক্ষমা না করি, কাল আমি ভুল করার পর কি তোর থেকে ক্ষমার আশা করতে পারবো? আচ্ছা, এবার বল, তুই আমার থেকে অতীতের কি এমন লুকিয়েছিস যে আমি ক্ষমা করতে পারবো না? ও শাশুড়ির কথাগুলো শুনে রাজিতার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। আসলেই তো, ও তো এভাবে কখনো ভেবে দেখেনি। একজন মানুষের অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি না করে বর্তমানটাকে গুরুত্ব দিতে হবে। আনান ওকে ভালোবাসত কি না সেটা বড় কথা নয়, কিন্তু এখনও রাজিতাকে ভালোবাসে কি না সেটাই বড় কথা। আনানের সাথে যে ওর সারা জীবনের বন্ধন, এটাকে ও চাইলেও সহজে ছিন্ন করতে পারবে না। ও
ওর চাচার কাছে বা যেখানেই যাক না কেন, দিন শেষে ওকে যে একজন প্রিয় মানুষ খুঁজে নিতেই হবে, যার সাথে ও মন খুলে কথা বলতে পারবে, সারা জীবন থাকতে পারবে, সবসময় পাশে পাবে। একা একা যে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় না। কী রে বল? আমি কথা দিচ্ছি, তুই যে ভুলই করে থাকিস না কেন, আমি চাইবো তোকে ক্ষমা করে দিয়ে নতুন করে গ্রহণ করে নিতে। আসলে মা, আমি দেখছিলাম যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমার এমন কোনো অতীত নেই যা আপনাদের থেকে লুকাবো। আপনি কিছু মনে করেননি তো? পাগলি একটা। আমি জানতাম আমার রাজিতা এমন কিছু করতেই পারে না। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই কলিং বেল বেজে উঠল। রাজিতার শ্বশুর রুমে ঢুকতেই রাজিতা বের হয়ে আসলো। রাজিতা রুমে ঢুকিয়ে দেখলো আনান ল্যাপটপে কাজ করছে। রাজিতাকে দেখিয়ে বলতে লাগলো, কোথায় চলে গিয়েছিলে? একটু রেস্ট নিলেই পারতে। সারাদিন যে ছোটাছুটি করেছ। আমি আসলে আর কিছু বলতে হবে না। আমি আর তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে বিব্রত করতে চাই না। আমি জানি এখন তোমার মনের মধ্যে কী ঝড় তুফান চলছে। আমি আর তোমাকে প্রেশার দিতে চাই না। একটু রেস্ট নাও, মনটা একটু শান্ত হোক। তুমি ভেবে চিন্তে ডিসিশন নিয়েও আমাকে ক্ষমা করবে নাকি শাস্তি দেবে। আমি কথা দিচ্ছি, তোমার সব শাস্তি আমি মাথা পেতে নেব। তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। আমি এই রাজিতাকে দেখতে চাই না। আমি একটা হাসি খুশি রাজিতাকে দেখতে চাই। এটুকু বলে আনন্দ থেমে গেল। রাজিতা কী বলবে বুঝতে পারছে না। মানুষটা কি সত্যিই ওকে ভালোবাসে, নাকি এখনও শোভার কথাই? সরি, অনেক কথা বলে ফেললাম। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি রেস্ট নাও। কথাগুলো বলি আনান ল্যাপটপ বন্ধ করে বের হতে যাচ্ছিল। রাজিতা কান্না করতে করতে আনানকে পিছন থেকে ঝাপটে ধরল। কান্নার কারণে ও কোনো কথাই বলতে পারছে না। আনান রাজিতার দিকে ঘুরে ওকে নিজের বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তোমার এই কষ্টটা দেখতে চাইনি বলেই এতদিন আমি নিজের বুকে সত্যের পাথরটা চেপে রেখেছিলাম। আজ সেই পাথরটা নামাতে পেরে আমার নিজেকে হালকা লাগছে। আমি তোমাকে এইভাবে দেখতে চাইনি, বিশ্বাস করো। শুধুমাত্র তুমি কষ্ট পাবে ভেবেই আমি এতদিনেও সত্যটা জানাতে পারিনি। কেন এখন কি আমি কষ্ট পাচ্ছি না? ওই কষ্টটা না হয় আমি আরও আগেই পেতাম। কেন তুমি আমার থেকে সব লুকালে? কেন? আমি কথা দিচ্ছি, আর কোনো দিন তোমার সাথে কোনো সত্য লুকাবো না। আর না তো তুমি আমার থেকে কিছু লুকাবে। আরেকটা কথা, শুভা আমার অতীত ছিল। অনেকটা সময় পার হয়ে গেছে। আমি মোটামুটি নিজেকে মানিয়েও নিয়েছিলাম শুভাকে ছাড়া। তাই তুমি এটা ভেবো না যে শুভার ডুপ্লিকেট হিসেবে আমি তোমায় ভালোবাসি। শুভা আমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছে। আল্লাহ ওকে আমার জন্য বানায়নি, আমাকে তো শুধু রাজিতার জন্যই বানিয়েছি। নাহলে এভাবে আমি তোমাকে পেতাম বলো? শুনেছি যে আল্লাহ তাআলা নাকি স্ত্রীদেরকে তাদের স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে বানিয়েছেন। সেই অনুযায়ী তুমি হচ্ছ আমার বাম পাঁজরের হাড়। তুমি ব্যথা পেলে, কষ্ট পেলে আমারও যে তাই কষ্ট হয়। তুমি কি সেটা বুঝতে পারো না? আমি বুঝতে চাই, সত্যি বলছি, আমি তোমাকে বুঝতে চাই। কিন্তু যতবার তোমাকে বিশ্বাস করতে যাই ততবার বিশ্বাসের সুতো টান পড়ে। আমি থমকে যাই, ভয় হয়। এই বুঝি বিশ্বাসের সুতোটা ছিঁড়ে গেল আর আমি হেরে গেলাম। তুমি আমাকে বিশ্বাস করতে ভয় পাও, অথচ যারা তোমাকে বারবার আঘাত করছে তাদের কাছে ফিরে যেতে চাও কোন মুখে? আমাকে আরেকবার বিশ্বাস করো, সুযোগ দাও। আমি প্রমাণ করে দিব যে এই আনানের বুকে রাজিতার জন্য কতটা ভালোবাসা জমে গেছে এই কয়দিনেই। আমি কোনো প্রমাণ চাই না। আমি শুধু সারা জীবন তোমাকে আমার পাশে চাই। আশেপাশে সব কিছু থেকে বাঁচার জন্য একটা ঢাল চাই। কারণ আমি যে বড্ড একা। কে বলেছে তুমি একা? এত বড় জলজ্যান্ত মানুষটাকে তোমার চোখে পড়ে না? রাজিতা আনানের বুক থেকে আস্তে আস্তে মাথা তুলে কান্না বিজড়িত চোখে হাসতে থাকে। রাজিতার হাসি মুখ দেখে আনান নিজেও হেসে দেয় আর বলতে থাকে, একসাথে হাসি আর কান্নাকে কি যেন বলে? যাহ বাবা, ভুলে গেছি। তবে যে যাই বলুক না কেন, আমার রাজিতাকে এইভাবেও অসাধারণ লাগছে। চোখটা ফুলে যে ঢোল হয়নি, এই যা বাচ্চা। নইলে সবাই ভাবতো আমি তোমাকে মেরে মেরে এই অবস্থা করেছি। আর সারাদিন শেষে দুজনের মধ্যে আবার স্বাভাবিক অবস্থা বিরাজ করতে লাগলো। দুজনের মুখের এক ফোঁটা হাসি যেন সারাদিনের সব ঝড়ঝাপটাকে আড়াল করে দিয়েছে। এখন ওদের হাসি মুখ দেখে কারো বলার উপায় নেই যে একটু আগেও দুজনের মনে মেঘের পাহাড় জমেছিল। সকালে বাথরুম থেকে বের হয়ে রাজিতাকে অনেক সুন্দর করে সাজতে দেখে আনান বলল, আজ হঠাৎ এত সাজগোজ? আমাকে ইমপ্রেস করার চেষ্টা চলছে নাকি? আমি তো এমনিতেই তোমার রূপে ফিদা, আর ইমপ্রেস করতে চাইলে তো আমি হাওয়া হয়ে প্রকৃতিতে মিশে যাব। রাজিতা আনানের দিকে না তাকিয়ে বলল,
তাহলে তুমি এটা বলতে চাইছো যে আমার সুন্দর চেহারার জন্যই তুমি আমাকে ভালোবেসেছো, তাই না? আমার এই রূপ না থাকলে কি তুমি আমাকে আর ভালোবাসবে না? বউর সাথে যে মজা করে একটা কথা বলবো তারও উপায় নেই। সে যে আমার থেকে 2 লাইন বেশি বুঝে আমি তো সেটা ভুলে গিয়েছিলাম। আমার তো এখন মাঝে মধ্যে সন্দেহ হয় যে আচ্ছা টিচার আমি নাকি তুমি। বলে আনান হেসে উঠল। ওর কথা শুনে রাজিতা নিজেও হেসে ফেলল। হয়েছে, আর মজা করতে হবে না। আজ যে ক্যাম্পাস থেকে ছোট খালামণির ওখানে যেতে হবে সেটা কি ভুলে গেছেন মিস্টার? ওখানে না গেলে মা তোমাকে আর আস্ত রাখবে না। আমার তো মনেই আছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য যদি তুমি এত সেজে থাকো তাহলে তোমার জন্য এক বালতি সমবেদনা। কেন? আমার সাজার সাথে ওখানে যাওয়ার কি সম্পর্ক? ক্লাস শেষে তোমার এই সাজ আর সাজ থাকবে না মিসেস। ততক্ষণে তোমার মুখের 12টা বেজে যাবে। তাই এখন এত সাজুগুজু না করে ক্লাস শেষে ফ্রেশ হয়ে যা করার করো। হয়েছে, তোমাকে আর লেকচার দিতে হবে না। এখানে যদি সব লেকচার শেষ করে দাও তো ক্লাসে গিয়ে কি হাওয়া খাবে নাকি? চলো এবার। নাস্তা শেষ করে দুজনে বেরিয়ে পড়ল। আর আনানের মা ওকে বারবার করে মনে করিয়ে দিল যে ওর ছোট খালামণিদের বাসা যাওয়ার কথা। নতুন বউকে নেওয়ার জন্য উনি পাগল হয়ে গেছেন। রাজিতাকে ভীষণ পছন্দ হয়েছে আনানের ছোট খালার। রাজিতা ভাবতে থাকে যে আসলে মানুষের জীবনটা কত অদ্ভুত, বিশেষ করে মেয়েদের জীবন। বিয়ে হলো কি নিজের পরিবারটা পর হয়ে গেল, আর সেই জায়গাটা দখল করে নিল অন্য কারো পরিবার, যাকে সে কখনো চিনতও না, জানতও না। রাজিতার অবশ্য পরিবার থাকলেও পরিবারের বন্ধন কী তা উপলব্ধি করতে পারত না, কিন্তু এখন পারছে। খুব ভালোভাবেই পরিবারের বন্ধনটাকে উপলব্ধি করতে পারছে। এ বন্ধন ছিন্ন করার কোনো ইচ্ছে বা সাহস কোনোটাই রাজিতার নেই। ও চায়ও না এ বন্ধন কোনোদিন ছিন্ন করতে। সবারই ভালোবাসা, মায়া এসব যেন কখনো হারিয়ে না যায়। রাজিতা কি পারবে এসব আগলে রাখতে? কোনো কিছু পাওয়ার চেয়ে আগলে রাখাটা যে কত কঠিন তা রাজিতা পুরোপুরি বুঝতে পারছে। আনান গাড়িতে রাজিতার জন্য অপেক্ষা করছিল। রাজিতা যেতে একটু দেরি হলো। রাজিতা গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল। আর আনান বলতে লাগলো, দেখেছো সাজুগুজু করতে কত সময় নষ্ট হয়? রাজিতা ঠিকঠাক হয়ে বসতে বসতে বলল, যত দোষ এখন আমার সাজার, তাই না? আর এমনি মনে হয় দেরি হয় না? তোমার মনে হয় দেরি হয় না কখনো? তুমিও কি আমার মতো সাজতে গিয়ে দেরি করো নাকি? কথাগুলো বলে রাজিতা একটা হাসি দেয়। আনান মুগ্ধ হয়ে সেই হাসি দেখতে থাকে। তারপর বলে, সত্যি হাসি মানুষের সৌন্দর্যটাকে 1000 গুণ বৃদ্ধি করে দেয়। আর তোমার হাসিটা শুধু তোমার সৌন্দর্য বাড়ায় তা নয়, আমার হৃদয়কেও ছুঁয়ে যায়। মনে হয় যে সারাদিনই হাসি মুখটা দেখি। সারাদিনই তো দেখো প্রায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তার আগে বলো যে সত্যি বলবে। আরে বাবা, আমি বলেছি তো যে নেক্সট টাইম আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না, কোনো কিছু লুকাবো না। সো বলে ফেলো। আচ্ছা, শোভার মতো আমিও যদি কোনো দিন হারিয়ে যাই তাহলে তুমি কি আবার কাউকে খুঁজে নেবে? হঠাৎ এমন আজগুবি প্রশ্ন কেন করছো? আজগুবি নয়, বলো না প্লিজ। এইসব কথা একদম মুখে আনবে না বলে দিলাম। আমি তোমার কিছুই হতে দেব না। নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করার চেষ্টা করব। তারপরেও যদি কিছু হয়ে যায়, আল্লাহ তোমাকে আমার জন্যই বানিয়েছেন। সো তিনি অবশ্যই তোমাকে আমার থেকে কেড়ে নেবেন না, আর কখনো এমন কথা মুখে আনবে না। রাজিতা এবার আনানের হাত ধরে ঝাঁকাতে থাকে। প্লিজ প্লিজ বলো, না হলে আমার আজ সারাদিন আর কাটবে না। বলো না। বললে কি এমন হবে? ও বুঝেছি, তার মানে আমি মারা যাওয়ার সাথে সাথেই তুমি আরেকটা বিয়ে করে নেবে, তাই না? তাই বলতে ভয় পাচ্ছ? তোমাকে ছাড়াও থাকতে হবে, সেই দিনটা যেন কোনো দিন না আসে। তাহলে আমি হয় পাগল হয়ে যাব, আর নয়তো মরেই যাব। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সত্যিটা বলো, বেশি বেশি আমি করছি নাকি তুমি? এটা জানার মতো কোনো কথা হলো? ওকে কথা দিচ্ছি, তুমি না থাকলেও আমি তোমার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। খুশি? তবে তোমাকেও তাই করতে হবে। রাজি? 100% রাজি। বলেই আনানের কাঁধে মাথা রাখে রাজিতা। আনান যা বলল তা সত্যি হোক বা না হোক, রাজিতা খুব খুশি। ও মারা যাওয়ার পর আনান যা খুশি করবে, কিন্তু ওকে খুশি করার জন্য হলেও তো এই কথাটা বলেছে যে ও স্মৃতি নিয়েই বেঁচে থাকবে। এতে ও ভীষণ খুশি। রাজিতা ক্লাসরুমে ঢুকতেই অনেকে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। নেহা তো বলেই ফেলল, কি ব্যাপার, আমাদের স্যারের মিসেস আজ এত সুন্দর করে কার জন্য সেজে এসেছে শুনি? স্যার কি আজ সেজে আসতে বলেছিল নাকি? রাজিতা কিছু বলার আগেই নেহার পাশ থেকে ওর আরেক বান্ধবী বলে উঠল,
আজ মনে হচ্ছে দুজনের কোনো প্রোগ্রাম আছে, তাই না রাজিতা? রাজিতা ব্যাগটা রেখে বসতে বসতেই বলল, তুই ঠিক ধরেছিস। আমরা আজ আমার ছোট খালা শাশুড়ির বাসায় যাব, তাই একটু সাজলাম আর কি। কেন, আমাকে ভালো লাগছে না? ঠিক তখন কোথা থেকে মালিয়া উদয় হয়ে বলল, এখানে কিসের ভালো লাগার কথা চলছে শুনি? কথাটা বলে রাজিতার দিকে তাকাতে ও যেন অবাক হয়ে গেল। রাজিতা ক্লাসে একদম সেজে যায় না তা নয়, তবে আজ যেন একটু বেশিই সেজেছে, আর নীল রঙের ড্রেসে ওকে পুরো আকাশ আকাশ লাগছে। ও যাই পরে না কেন ওর চেহারার সাথে তা এত সুন্দর মানিয়ে যায় যে ড্রেস সুন্দর নাকি রাজিতা তা আলাদা করা মুশকিল হয়ে যায়। ওর সাথে সাথে ড্রেসের সৌন্দর্যও যেন বহু গুণে বেড়ে যায়। মালিয়া ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, ও আচ্ছা, এখন ক্লাসেও এত সেজেগুজে আসা শুরু করে দিয়েছো না? কাল তো দেখলাম আসতেই চাইছিলে না প্রিয়তমকে ছেড়ে। খুব ভালোবাসা চলছে তাই না? মালিয়ার কথায় রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, আসলে কালকে তুই যে ভাবছিস তা নয়, একটু প্রবলেম ছিল তাই। আমরা জানি তো কি প্রবলেম ছিল। ওসব বোঝার বয়স আমাদের হয়েছে ভাই। নিজের হাজব্যান্ডকে ছেড়ে ক্লাস করতে মন চায় না, তাই না? মালিয়ার কথাগুলো শেষ হতে না হতেই ক্লাসে স্যার চলে আসলো। আনান একটা ক্লাস শেষ করে অফিস রুমের দিকে যেতেই শুনতে পেল যে কেউ একজন ওর খোঁজ করছে। এই সময়ে ওকে কে খুঁজতে পারে, আর ক্যাম্পাসেই বা কেন এসেছে? কাছাকাছি এগিয়ে যেতেই নিয়নকে দেখে চমকে গেল আনান। নিয়ন এখানে কেন এসেছে? রাজিতার সাথে দেখা করতে আসেনি তো? এটা ভাবতেই আনানের মনে হলো যে রাজিতার সাথে দেখা করতে আসলে তো রাজিতাকে খুঁজত। ওকে যেহেতু খুঁজছে তার মানে ওর কাছে এসেছে, কিন্তু কেন? এই যে আনান, ইনি তোমার খোঁজই করছিলেন। আচ্ছা কথা বলো তাইলে তোমরা। আমি ক্লাসে যাচ্ছি। কথাগুলো বলেই আনানের সিনিয়র স্যার চলে গেলেন। আনান নিয়নকে কিছু না বলে নিজের অফিস রুমের দিকে গেল। নিয়নও চুপচাপ আনানের পেছন যেতে লাগলো। আনান রুমের তালা খুলতে খুলতে বলতে লাগলো, আপনি এখানে কি মনে করে? নিয়ন কিছুটা আমতা আমতা করে বলল, আসলে কথাগুলো তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। না বললেও তো তোমরা আমাকেই ভুল বুঝবে। আনার রুমে ঢুকে নিয়নকে বসার ইশারা করে নিজেও বসতে বসতে বলল, কি এমন কথা বলবেন যে একেবারে ক্যাম্পাসে চলে আসলেন? নিয়ন চেয়ার টেনে বসতে বসতে বলল, বাসায় যাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছিলাম না, তাই এখানে চলে আসলাম। কাল আমি জানতাম না যে রিমির বোকামির জন্য তোমরা সবাই আমাকে ভুল বুঝে বসে আছো। আপনার যা বলার একটু তাড়াতাড়ি বলুন, আমার আবার আরেকটা ক্লাস আছে। আমি বেশি সময় নেব না। রিমি আমাকে সব বলেছে, কিন্তু ও এ কাজটা কেন করেছে তা বলেনি। ওকে তো অনেক বকাবকি করে এসেছি, এখন আর বকাবকি করে কি হবে বলো? যা করার তা তো করেই ফেলেছে। আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। একটু সোজাসুজি বললে ভালো হতো। রিমি তোমাদের সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি রাজিতাকে পছন্দ করতাম, কিন্তু বিশ্বাস করো ছোটবেলা থেকে আমি ওকে ছোট বোন ছাড়া আর কিছু ভাবতাম না। আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? আর রিমি বা কেন মিথ্যে বলবে যদি আপনি ওকে কিছু বলে নাই থাকেন? রাজিতাকে আমি এত কেয়ার করতাম, এজন্য ভেবেছিল যে আমি রাজিতাকে পছন্দ করি। এটা ওর বোঝার ভুল। তাহলে ছবিগুলো আপনি রিমিকে বলেননি আমাকে আপনার আর রাজিতার ছবি পাঠাতে, নাকি সেটাও এখন অস্বীকার করবেন? আমি জানি না তোমাকে কিভাবে বিশ্বাস করাবো। জাস্ট বিলিভ মি, আমি সত্যি কথা বলছি। আমি না তো কাউকে কিছু বলতে বলেছি রিমিকে, আর না তো তোমাকে ছবি পাঠাতে বলেছি। ও এসব নাকি আমার জন্যই করেছে, কিন্তু আমি এসব করতে বলিনি ওকে। ইভেন এসব সম্পর্কে আমি কিছুই জানতাম না। দেখুন, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি রিমি, তবে এসব শুনে আমার কোনো লাভ নেই। আপনি চা কফি কিছু খাবেন? আমি ক্লাসে যাব, কিছু খেলে বসতে পারেন। আর না হলে আমি কিছুই খাবো না। আমি তোমাকে সত্যিটা জানাতে এসেছি। যাকে আমি নিজের বোন হিসেবে দেখি সে যদি আমাকে ভুল বোঝে, সেটা আমি কি করে মেনে নিব বলো? রিমি আমার নিজের বোন হয়ে এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি। ও শুধু তোমাকে ছবি পাঠিয়েছে তা নয়, মাকেও ভুলভাল বুঝিয়ে বিগড়ে দিয়েছে। মায়ের ওই কথাগুলোর জন্য আমি দুঃখিত। আমি আপনাদের কার কথা বিশ্বাস করব বলুন? এক একজন এক এক কথা বলছেন। মা নিজেও আমার মুখে সবটা শুনে অনুতপ্ত হয়েছেন। তোমাকে আর রাজিতাকে আজ একটু যেতে বলেছি। কাল রাজিতার সাথে অমন ব্যবহার করে দুঃখ পাচ্ছেন। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আজ তো যেতে পারবো না, তবে রাজিতাকে বলে দেখবেন। ও যদি যেতে রাজি হয় তো। বিশ্বাস না হলে রিমির নিজের মুখেই শোনো সব। মাও ওকে অনেক বকাবকি করেছে, রিমিও অনেক লজ্জিত। বারবার খারাপ ব্যবহার করে আবার লজ্জাও পায়।
একবার হলে মেনে নেওয়া যায়, বারবার রাজিতাকে কষ্ট দিলে সেটা আমি মেনে নিতে পারবো না। দেখুন, রাজিতা এখন আমার আমানত, ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। আমি চাই না কেউ ওকে কোনোভাবে কষ্ট দিক। আর ওখানে গেলে আবার যে কোনো উল্টাপাল্টা কথা শুনতে হবে না তার কি গ্যারান্টি আছে? ওর মনের অবস্থা এমনিতেই বেশি ভালো নেই। আসলে পুরো ব্যাপারটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কথায় কিছু মনে করবেন না, কথাগুলো না বলেও পারছি না। আমি কৃতজ্ঞ যে এতদিন আপনারা ওর দেখাশোনা করেছেন, আপনারা ওকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। তার মানে এই নয় যে এখন ওকে যখন যা খুশি তাই শুনিয়ে দেবেন। ও নিজেও তো একটা মানুষ নাকি? ওর তো একটা মন আছে, অনুভূতি আছে, কষ্ট পায়, দুঃখ পায়। আমি কথা দিচ্ছি সব ভুলের অবসান হবে। আর কেউ ওকে ভুল বুঝবে না, আর কেউ ওকে কটু কথাও বলতে পারবে না। তুমি একবার ওকে নিয়ে যেও, তুমি বোঝালে ও বুঝবে। আমি জাস্ট ওর বড় ভাই হিসেবেই এতদিন সব করেছি, আর তুমি ওর খেয়াল রাখছো দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি এখন নিশ্চিত যে রাজিতাকে নিয়ে আমার আর টেনশন করতে হবে না। শুনেছিলাম যে তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু তারপরও টেনশন হচ্ছিল। এখন তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে পুরোপুরি নিশ্চিত হলাম যে আমার রাজি মানে আমার বোনটা ভালো আছে, ভালো থাকবে ও তোমার সাথে। কখন ওকে কষ্ট দিও না। মেয়েটা যে সারা জীবন অনেক লড়াই করেছে। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে উঠল নিয়ন। নিয়নের শেষ কথাগুলো শুনে আনানের ওকে বিশ্বাস করতে মন চাইল। নিয়ন হয়তো সত্যিই বলছে, রিমি হয়তো এর মূলে রয়েছে, কিন্তু ও এমনটা কেন করবে? আনান এবার নিয়নের সাথে অনেকটা ফ্রিলি আর স্বাভাবিকভাবে কথা বলল। দুজন গল্প করতে করতে ভুলে গেল যে আনানের ক্লাসে যেতে হবে। রাজিতাদের এখন আনানের ক্লাস, অথচ 15 মিনিট পার হয়ে গেছে, আনানের কোনো খবর নেই। সবাই অবাক হয়ে গেছে, কারণ ভার্সিটিতে জয়েন করার পর থেকে আনান কখনো ক্লাস মিস করেনি, আর 5 মিনিটের বেশি দেরিও করেনি। সবসময় ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হয়। আজ দেরি করছে কেন কেউ বুঝতে পারছে না। রাজিতার এক ফ্রেন্ড এসে ওকে বলতে লাগলো, কী রে, স্যার আজ এত দেরি করছে কেন? একটু আগেই তো দেখলাম ওই ক্লাস থেকে বের হলো। তারপরে উধাও, স্যারের আবার কিছু হয়ে গেল না তো? দেখে আসবি নাকি একবার? ওর কথা শুনে ওর আশেপাশে থাকা সবাই হেসে উঠল। আর রাজিতা ওদের একটা ধমক দিয়ে বলল, স্যারকে নিয়ে এভাবে মজা করতে হয় না, জানিস না? তোদের কি ভদ্রতা জ্ঞানটুকুও নেই নাকি? ওর কথা শুনে আরেকজন বলে উঠল, মনে কর যে কথাগুলো আমরা স্যারকে নয় আমাদের দুলাভাইকে বলছি। এবার ঠিক আছে তো ম্যাডাম? ওদের কথা শুনে পাশ থেকে আরেকজন বলে উঠল, আরে রাজিতা, তুই গিয়ে দেখে আসলেই তো পারিস। আসলেই তো, স্যার তো এত দেরি করে না। আমার মনে হয় স্যার ভুলে গেছে যে এখন আমাদের ক্লাস আছে। পাশ থেকে আরেকজন বলল, যে ক্লাসে স্যারের বউ আছে সে ক্লাসের কথা কি করে ভুলে যায় বল? রাজিতা ওদের কথার কোনো উত্তর না দিয়ে আনানকে কল দিল, কিন্তু আনান কল রিসিভ করলো না। একটু পরে আনান হন্তদন্ত হয়ে ক্লাসে প্রবেশ করলো। তারপর দেরি হওয়ার জন্য সবাইকে সরি বলে ক্লাস শুরু করলো। রাজিতার ক্লাস শেষ হলে আনানের সাথে ওর খালা শাশুড়ির বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর আনান বলল, আজ নিয়ন ভাইয়া এসেছিল। রাজিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কেন? উনি আবার এখানে কি করতে এসেছিল? তারপর আনান রাজিতাকে সব খুলে বলার পর রাজিতা বলল, তোমার কি মনে হয় নিয়ন ভাইয়া সত্যি কথা বলছে? না মানে, কার কথা বিশ্বাস করব বলো? রিমি দিচ্ছে নিয়ন ভাইয়ের দোষ, আর নিয়ন ভাইয়া দিচ্ছে রিমির দোষ। আমার তো মনে হচ্ছে দুজনের মধ্যেই ঘাপলা আছে। এতদিন দেখে আসছি, তবুও আমি মানুষ চিনতে পারলাম না। আফসোস, তুমি তো আসলে একটা বুদ্ধু। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে তুমি আপন ভেবে বসে থাকো, আর যারা তোমাকে ভালোবাসে তাদের ভুলগুলি শুধু চোখে পড়ে। ভালোবাসাগুলো ভুলের আড়ালে চাপা দিয়ে তার নিচে আবার নিজেই চাপা পড়ে যাও। তাই নাকি? তুমি খুব মানুষ চিনতে পারো, তাই না? অবশ্য তোমার মতো বৃদ্ধ মানুষদের সব জানারই কথা। আমি বৃদ্ধ না। আমি বৃদ্ধ হলে তুমি আমার বৃদ্ধা। তাহলে আর কোনো প্রবলেম নেই। আমাদের দুই বৃদ্ধার সংসার ভালোই চলবে। আচ্ছা, তোমার যখন বয়স হয়ে যাবে, চুলগুলো সব পেকে যাবে, তখন তোমাকে কেমন লাগবে ভাবো তো? হা হা করে হেসে দিল আনান। আমার তো ভেবে হাসি পাচ্ছে। বয়স্কা রাজিতা আমার চোখের সামনে ভাসছে। সামনে দাঁতগুলো সব পড়ে গেছে, কথা বলতে পারছে না। কথাগুলো বলে হাসতে থাকে আনান। তারপর রাজিতার মুখের দিকে তাকিয়ে ওর সব হাসি বন্ধ হয়ে যায়। মুখটা গোমড়া করে রেখেছি। আনান ওর দিকে তাকাতেই মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বয়স মনে হচ্ছে শুধু আমার একারই বাড়বে, আর তুমি মনে হয় চিরকাল এমনিই থাকবে। বলে উল্টো দিকে মুখ করে রাজিতাও নিজেও হেসে ফেলে। আনানোর হাসি দেখে বলে, কি ব্যাপার, এ মুখ গোমড়া দেখলাম, আবার এখনই হাসির ঝিলিক, ব্যাপার কি?
আমি তো তোমার বয়সকালের ছবি দেখতে পাচ্ছি। লাঠিতে ভর করে সাদা চুল আর দাড়ি নিয়ে আমার সামনে এসে বলবে, রাজিতা দেখো তো আমার চশমাটা কোথায়? কোথাও তো দেখছি না। আর আমি চশমা দিতে দিতে বলবো। রাজিতার কথা শুনে আনান বলল, থাক আর বলতে হবে না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তখন ক্লাস না থাকলে নিয়ন ভাইয়ার থেকে পুরো গল্পটা শোনা যেত। আর তুমি বলেছিলে না যে আমি নিয়ন ভাইয়াকে কেন বিশ্বাস করতে চাচ্ছি? তোমার কেন মনে হচ্ছে যে নিয়ন ভাইয়াই সত্যি কথা বলছে আর রিমি মিথ্যে বলছে? এমনও তো হতে পারে যে নিয়ন ভাইয়া নিজে বাঁচার জন্য রিমিকে ফাঁসাচ্ছে। সেটা তো রিমি আর নিয়ন ভাইয়ের সাথে সামনাসামনি কথা বললে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নিয়ন ভাইয়ার যে গার্লফ্রেন্ড ছিল তুমি জানতে না? নিয়ন ভাইয়ের গার্লফ্রেন্ড? আমি কেন? আমাদের পরিবারের কেউ কখনো শুনেও নি। ভাইয়াকে তো মেয়েদের সাথে তেমন কথা বলতেই দেখতাম না। তার আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? মেয়েদের সাথে কথা বলে কি বলে না তা তুমি জানবে কি করে? তুমি কি সারাক্ষণ নিয়ন ভাইয়ার সাথেই ঘুরে বেড়াতে নাকি? না, তা নয়। আমি আসলে ওইভাবে কথাটা বলিনি। মানে ওনার কোনো কাজিনরা আসলে শুধু ছেলেদের সাথে বেশি কথা বলতে দেখেছি, মেয়েদের সাথে তেমন কথা বলতো না। আমি রিমি আর নীলা আপু ছাড়া কারোর সাথেই দরকার ছাড়া তেমন একটা কথা বলতো না। অন্যান্য আপুরা তো বলতো যে নিয়ন ভাইয়া নাকি তাদের দেখলে 100 হাত দূরে থাকে, মেয়ে দেখলে নাকি নিয়ন ভাইয়া ভয় পায়। কথাগুলো বললে ফিক করে হেসে দেয় রাজিতা। আনান ওর মুখে নিয়নের এত কথা শুনতে মোটেও পছন্দ করছে না। আনানের ওভাবে তাকানো দেখে রাজিতা ওর মনের অবস্থা বুঝতে পারল। তারপর বলল, আচ্ছা খালামণিদের বাসা আর কত দূরে? এখনও পাচ্ছি না কেন? সামনে দেখো, তাহলে বুঝতে পারবে যে এখনও বাসা কেন পাচ্ছি না। এতক্ষণ শুধু বকবক করেই যাচ্ছ। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে খেয়াল আছে? তুমি তো তোমার ভাইয়া নিয়ে ডুবে আছো। রাজিতা আশেপাশে তাকিয়ে দেখে বিশাল জ্যাম লেগে গেছে রাস্তায়। আনান মন খারাপ করছে দেখে রাজিতা বলল, সরি, আমি আর কখনো তোমার সামনে নিয়ন ভাইয়ের কথা বলবো না। কখনো বলি না। এখন তুমিই তুললে তাই। শুধু আমার সামনে নয়, আর কারো সামনে তুমি অন্য কোনো ছেলের গল্প করবে না। তোমার মুখে শুধু একজনের গল্পই থাকবে, আর সে হচ্ছে আনান রেদওয়ান। ওকে, এবার বলো, তুমি নিয়ন ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলে কেন? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? উনি তো বললেন যে ভার্সিটি লাইফে নাকি ওনার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু শেষের দিকে এসে ব্রেকআপ হয়ে যায়। ওনার সাথে ওনার গার্লফ্রেন্ডের ছবিও দেখলাম আমি। কি নিয়ে নাকি একটা ঝামেলা হয়েছিল, সেটা তো শুনতেই পারলাম না। তুমি কল করেছো দেখেই মনে পড়ে গেল যে আমার ক্লাস আছে, তাই ওনাকে বিদায় জানিয়ে ক্লাসে চলে গেলাম। ও আচ্ছা, তাই তো বলি যে আমাদের প্রিয় স্যার ক্লাসে কেন দেরি করে গেলেন। আমি তো ভাবলাম যে আমাকে ফেলে রেখেই হয়তো তুমি তোমার খালামণির বাসায় চলে গেছো। এসব ছাড়া কি তোমার মাথায় আর কিছু আসে না নাকি? যা বলছিলাম আর কি, তুমি সত্যিই জানতে না নিয়ন ভাইয়ার রিলেশনশিপের কথা? আমি তো ওনার রিলেশনশিপ ছিল শুনেই ওনাকে আরও বিশ্বাস করে ফেলেছি। আমি ভাবলাম যে তুমি হয়তো জানবে। ধুর, ব্রেকআপ কেন হয়েছিল সেটাই শুনতে পারলাম না। তবে এখনও যেহেতু ছবি রেখে দিয়েছে, আমার মনে হয় উনি এখনও মেয়েটাকে ভালোবাসে। নইলে এতটা বছর ব্রেকআপের পরও কেউ তার ছবি কেন রাখবে নিজের ফোনে? রাজিতা বাইরে রাস্তার পাশে একটা দোকান দেখতে পেল, যেখানে মাটি, বেত, কাঠ ইত্যাদি দ্বারা তৈরি জিনিস বিক্রি করছে। রাজিতা আনানের কথার উত্তর না দিয়ে বলল, ওইখানে যাবে? যতক্ষণ জ্যাম আছে ততক্ষণ বসে না থেকে চলো ওইখান থেকে ঘুরে আসি। এই জ্যাম সহজে ছাড়ার নয়। ওইসব জিনিস তোমার খুব পছন্দ? আমাকে তো কিছুই বলো না। তোমার কি পছন্দ, কি অপছন্দ, কি করতে ভালো লাগে, কি করতে খারাপ লাগে, তুমি কখনো জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস না করলে কি আমি নিজে থেকেই বলবো নাকি? তখন তো ঠিকই বলে বসবে যে আমি লোভী। আনানের সাথে গাড়ি থেকে নামতে নামতে কথাগুলো বলল রাজিতা। আনান ওর হাত ধরে ওই দোকানের কাছে যেতে যেতে বলল, সব কিছুতেই তুমি আমার দোষ দেখতে পাও, আর আমার ভালোবাসাগুলো চোখেই পড়ে না? কই, আমি তো কখনো তোমার নামে কমপ্লেন করি না। বউরা স্বামীর কত সেবা যত্ন করে, আর আমাকে দেখো সারাক্ষণ বউকে মানাতেই চলে যায়। একটু যে ভালো করে কথা বলবে তাও নয়। ওরা রাস্তার কাছে দোকানটার সামনে চলে এসেছে। ওখানে অনেক ভিড়। রাজিতা আনানকে কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন রাজিতার গলা থেকে চেনটা একটানে খুলে নিয়ে দৌড়ে পালালো। রাজিতা আর আনান কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীটা অনেক দূর চলে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেই রাজিতা আনানের হাত ছেড়ে গলায় হাত দিয়ে ওখানে বসে পড়ল। আনান দেখতে পেল যে রাজিতার গলায় রক্ত। চেনটা এত জোরে টান দিয়েছে যে রাজিতার গলার কাছে কিছুটা কেটে গিয়েছে। আনান বুঝতে পারছে না যে ও ছিনতাইকারীর পেছনে যাবে নাকি রাজিতার কাছে। ছিনতাইকারী অনেক দূর চলে গেছে, আর রাজিতাকে এই অবস্থায় ফেলে রাখা যাবেই না।
মুহূর্তের মধ্যে ওখানে লোক জমা হয়ে ছোটোখাটো এক জটলা পাকিয়ে গেল। দূর থেকে মিজানও ছুটে এলো। আনান রাজিতার গলায় রুমাল পেঁচিয়ে দিয়ে ওকে ধরে নিয়ে গাড়ির কাছে গেল। রাজিতা এত লোকজনের মাঝে কান্না করতে পারছে না, কিন্তু যন্ত্রণায় ছটফট করছে আর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। রাজিতা আনানকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আনান চাপ দিয়ে রাজিতার গলার ওখানে ধরে রেখেছে। চেনটা অনেকটা মোটা ছিল, তাই অনেকটা কেটে গিয়েছে। হালকা পাতলা চেন হলে হয়তো তেমন কিছুই হতো না। রাজিতার রক্ত দেখে আর ওর এই অবস্থা দেখে কষ্টে আনানের বুকটা ফেটে যাচ্ছে। কেন যে ও রাজিতাকে নিয়ে বাইরে গিয়েছিল, আর এত মানুষ থাকতে ছিনতাইকারীটা রাজিতাকে চোখে পড়ল। সবাই বলাবলি করছিল যে ওই এলাকায় নাকি ইদানিং ছিনতাই বেড়েছে, বিশেষ করে মেয়েদের গলা থেকে চেন ছিনতাই। আনানের একটাই কষ্ট যে ওপাশে থাকতেই রাজিতার সাথে এটা ঘটে গেল। এই জ্যামের মধ্যে ওরা হাসপাতালে কি করে যাবে? তাই আনান বলল, বাইরে চলো, আমরা নেমে দেখি সামনে কোনো হাসপাতাল থাকতে পারে। এইভাবে গাড়িতে বসে থেকে লাভ নেই, রক্ত তো বন্ধই হচ্ছে না। রাজিতা কান্না করতে করতে বলল, আমার লকেট, ওটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি, ওটা আমি হারাতে পারবো না। ওটা ছাড়া আমি কি করে থাকবো? আনান এই অবস্থায় রাজিতাকে ধমক না দিয়ে পারল না। এই অবস্থাতে তুমি লকেট লকেট করেই যাচ্ছ, চুপ থাকবে একটু? তোমাকে যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, সামনে একটা হাসপাতাল দেখা যাচ্ছে। বলেই গাড়ি থেকে নেমে রাজিতাকে কোলে তুলে নিতে গেল। তখন রাজিতা গাড়ি থেকে নেমে বলল, আরে আমি ঠিক আছি, জাস্ট একটু ছিলে গেছে, তেমন কিছুই হয়নি, চলো আমি যাচ্ছি। বলেই আনানের সাথে রাজিতা হাসপাতাল অবধি গেল। ডাক্তার জানালো যে আনান যতটা ভাবছে ততটাও কিছু হয়নি, সামান্য কেটে গেছে, ভাগ্যিস সেলাই দেওয়া লাগবে না, ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তারপর উনি ব্যান্ডেজ করে দিলেন আর জায়গাটা পরিষ্কার রাখতে বললেন। যেহেতু ব্যান্ডেজ করে দিয়েছেন, 2-1 দিন পানি লাগানো যাবে না, আর কি কি করতে হবে সব বিস্তারিত বলে দিলেন। আনান মনোযোগ দিয়ে সব শুনছিল। রক্ত দেখে আনানের যেন মাথা ঠিক ছিল না। ডাক্তারের কথা শুনে আনান কিছুটা শান্ত হলো। তারপর ওর খালাকে ফোন করে জানিয়ে দিল যে ওরা আজ যেতে পারবে না। পুরোটা শুনে ওর খালা জানালো যে ওনারা এক্ষুনি আসছে, রাস্তার জ্যাম কমে গেছে। আনানরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। এই জ্যামটা না থাকলে এই অঘটনটা ঘটতো না। রাজিতার আঘাতের জন্য কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু ওর বাবার দেওয়া লকেটটার জন্য ওর ভীষণ মন খারাপ। মন খারাপ হোক বা ভালো, ও সবসময় ওর বাবা মায়ের ছবিটা দেখে শান্তি পেত। মনে হতো যে ওর বাবা মা যেন ওর সাথেই আছে। কিন্তু এখন ও কি দেখবে? রাজিতার ছোট খালা শাশুড়ি এসেছে আর ওর চাচু এসেছে। ওর খালা শাশুড়ি এসেই রাজিতার পাশে বসে বলতে লাগলেন, তুমি ঠিক আছো তো? আনানটা তোমাকে প্রোটেক্ট করতে পারলো না? এই ছেলেটা কি হয়েছে কে জানে। এসব ছিনতাইকারীদের উপদ্রব এত বেড়েছে, মনে হয় দেশে আইন কানুন কিছুই নেই, মগের মুল্লুক হয়ে গেছে। দিনে দুপুরে ভিড়ের মাঝে থেকে ছিনতাই। আচ্ছা, এত ভিড়ের মধ্যে আমরা পা ফেলার জায়গা পাই না, আর ছিনতাইকারীরা চোর, এরা পালায় কিভাবে? রাজিতা মৃদু হেসে বলল, খালামণি আমি ঠিক আছি, কিছুই হয়নি। আনান শুধু আপনাদের ভয় পাইয়ে দিয়েছে। এই যে দেখুন, আমি ঠিক আছি। ঠিক থাকলে কি হবে? ভয় তো পেয়েছিস নাকি? এখন তো আমার নিজেরই খারাপ লাগছে। কেন যে তোদের আমার ওখানে যেতে বলেছিলাম। আমার ওখানে না গেলে হয়তো এমনটা হতো না। এমন সময় ও শাশুড়ি এসে বলল, তুইও না এসে শুরু হয়ে গেছিস। মেয়েটাকে একটু রেস্ট নিতে দে, কেবল ওর চাচা গেল, আবার এখন তুই। আর ভাগ্যে যেটুকু হওয়ার সেটুকু তো হবেই, কিন্তু সচেতন থাকতে হবে আমাদের সবাইকে, যেন পরে এমনটা না হয়। আনানের মা আনানের খালাকে ওই ঘর থেকে নিয়ে গেলেন। তারপর রাজিতার জন্য নিয়তিকে দিয়ে খাবার পাঠালেন, কারণ আনান ওকে বিছানা থেকে নামতে মানা করেছে। রাজিতা আনানের এই বাড়াবাড়িটা নিতে পারছে না। আরে বাবা, ওর গলায় একটু ছিলে গিয়েছে, এতে বেড রেস্টের কী আছে? আবার নাকি কথাও বলা যাবে না বেশি, গলাতে টান পড়বে। আনান ফ্রেশ হয়ে এসে রাজিতাকে খাইয়ে দেওয়ার জন্য খাবার প্লেট হাতে নিতে রাজিতা ওর হাত ধরে বলল, আরে তুমি কি করছো এটা? আমি নিজেই খাচ্ছি। আরে বাবা, আমার গলায় ব্যথা, হাতে নয়। তুমি বুঝতে পারছো না কেন? এইটুকুতে এমন যত্ন করলে আমি তো 2 দিনে অলসের ডিব্বা হয়ে যাব। তখন তোমার সেবা করব কি করে? তুমি চাও না যে তোমার বউ তোমাকে সেবা করুক? সে আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। কথাগুলো বলে আনান রাজিতাকে নিজ হাতে খাইয়ে দিল। আনানের সেবা যত্ন পেয়ে রাজিতা মুগ্ধ। ওকে যে কেউ এত ভালোবাসতে পারে তা ও কখনো কল্পনাও করতে পারেনি। রাজিতার গলার ক্ষতটা প্রায় ঠিক হয়ে গিয়েছে। আজ 3 দিন রাজিতা ভার্সিটি যায় না। আনানের করা নির্দেশ, বাসায় বসে পড়াশোনা করতে হবে,
রাজিতা ভাবে যে এর চেয়ে ক্লাস করাও ভালো। সারাদিন কখনো পড়াশোনা করা যায়, সামনে পরীক্ষা, পড়াশোনা না করেও উপায় নেই। দুপুরে খাওয়া দাওয়া শেষে রাজিতা একটু পড়তে বসলো। বিছানায় বসে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। কপালে কারো হাতের স্পর্শ পেয়ে উঠে যায় রাজিতা। সামনে দেখে আনান, মাথাটা নিচু করে রাজিতাকে দেখছে। রাজিতা আনানকে দেখে উঠতে চাইলে আনান বলল, আচ্ছা উঠতে হবে না বুদ্ধু, বিছানায় পড়তে বসলে ঘুমতে পাবি। নেক্সট টাইম যেন দেখি চেয়ার টেবিলে বসে পড়ছো, আর ঘুম যখন পেয়েছে আগে ঘুমিয়ে নাও। ঘুম চোখে কখনো পড়া হয় নাকি? রাজিতা এবার উঠে বসে বলল, সামনের সপ্তাহ থেকে কিন্তু আমি ক্যাম্পাসে যাব। দেখো আমার গলা একদম ঠিক হয়ে গেছে। একে তো কোথাও একটু ঘুরতে নিয়ে যায় না, তার উপরে এই কয়দিন আবার রুমবন্দি। আনান হাসতে হাসতে বলল, আমার বউয়ের ঘোরাঘুরি শখ হয়েছে নাকি? আচ্ছা কথা দিচ্ছি, তোমার এই সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই আমরা ঘুরতে যাব। তারপর রাজিতার গলার কাটা জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আনান। সূক্ষ্ম একটা দাগ হয়ে গেছে। আনান সেখানে হাত দিয়ে রাজিতাকে বলল, ব্যথা কি আছে আর? না, সেরে গেছে। তোমার এত সেবা যত্ন বৃথা যেতে পারে বলো? তোমার এই সেবা যত্ন পাওয়ার জন্য হলেও আমি প্রতি সপ্তাহে একবার করে অসুস্থ হতে চাই। আনান রাজিতার মুখে হাত দিয়ে বলল, আর একবারও এই কথা বলবে না। এই কয়দিন আমার কত চিন্তা হয়েছে তোমাকে নিয়ে, তা তুমি কি বুঝবে? বলতে বলতে ওখান থেকে চলে গেল আনান। রাজিতার চাচি বারবার ফোন করছে ওনাদের ওখানে যাওয়ার জন্য। আজ ছুটির দিন। আনান ভেবেছিল যে রাজিতাকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসবে, কিন্তু ওর চাচার বাসা না গেলেই নয়। সেদিন থেকে এতবার বলেছে ওর চাচি। রাজিতা অসুস্থ ছিল, এজন্য যেতে পারেনি। আজ তো যেতেই হবে। রাজিতাকে দেখে রিমি এগিয়ে গেল। তারপর ওর হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। সরি রে রাজি, ছবির ব্যাপারটা বা তোকে পছন্দ করার ব্যাপারে ভাইয়া কিছুই বলেনি। আমি এসব করেছিলাম, তুই আমাকে মাফ করে দে প্লিজ। কথা দিচ্ছি আর এমনটা করব না। আমি জীবনে অনেক ভুল করেছি, জানি না সেগুলোর ক্ষমা পাবো কি না। কথাগুলো বলে রিমি কান্না শুরু করে দিল। এমন সময় নীলা এসে বলল, রিমি, রাজি নিয়ন ভাইয়া তোদের ডাকছে। দেখি রাজি তোর গলার কী অবস্থা এখন? বলেই রাজি তার গলা চেক করে দেখল নীলা। তারপর বাকি সবার সাথে কথাবার্তা বলে নিয়ন, রিমি, রাজিতা আর আনানকে নিয়ে ছাদে চলে গেল কথা বলার জন্য। সবাই চুপচাপ আছে, একে অন্যের দিকে আরও চোখে তাকাচ্ছে। নিয়ন নীরবতা ভঙ্গ করে রিমিকে উদ্দেশ্য করে বলল, এইবার বল, তুই এসব কেন করেছিস? আর আমার নামই বা কেন নিয়েছিস? তুই রাজিতার সাথে আমার সাথে এমনটা কেন করলি রিমি? আমি এতদিন তোকে কিছু বলিনি, কারণ রাজিতার এই ব্যাপারটা সব জানা উচিত, আর আনানেরও। রিমি কান্না করতে করতে বলল, হিংসার বশবর্তী হয়ে আমি এসব করেছি। ওর এত ভালো বিয়ে হয়েছে, এজন্য আমার হিংসে হতো। আনন্দ ভাইয়া ওকে এত ভালোবাসে, এজন্য আমার হিংসে হতো। ওকে এত ভালোবাসার কি আছে? তাই আমি ওদের মাঝে শুরুতে ঝামেলা পাকাতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই তো পাকিয়ে যাচ্ছি। প্লিজ রাজিতা, আমাকে ক্ষমা করে দে। আনন্দ ভাইয়া, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আর ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। রিমির মুখে কথাগুলো শুনে রাজিতা নির্বাক হয়ে গেছে। রিমি ওকে হিংসার চোখে দেখে, আর ও রিমিকে নিজের বোনের মতো দেখত। রিমির কথাগুলো শেষ হতে না হতেই নিয়ন ওর গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আনান আর রাজিতা যেন নীরব দর্শক হয়ে দুই ভাই বোনের নাটক দেখছে। রিমি কান্নার মাত্রা বাড়িয়ে নিয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি মাকে বলেছিলাম যে তুমি রাজিকে পছন্দ করো, আর সেটা শুনে সেদিন মা আনান ভাইয়ের মামিকে কথাগুলো বলে। মা নিজে থেকে এসব বলেনি, আমার মুখে শুনে বলেছিল। আর আমি এটাও দেখেছিলাম যে আনান ভাইয়া আর রাজি কথাগুলো শুনে ফেলে। ওরা কেউ সেদিন মাকে কিছু বলে না। আমি তো ভেবেছিলাম যে সেদিনও এসব শোনার পর কোনো একটা ঝামেলা হয়ে যাবে, কিন্তু আনান ভাইয়া সব শুনেও রাজিকে বিশ্বাস করলো। এটা দেখে আমার আরও বেশি রাগ হলো। তাই কিছুদিন পরেই আমি তোমাদের ছবিগুলো আনান ভাইয়াকে পাঠাই, কিন্তু আফসোস ওরা সেটাও ধরে ফেলে। আমি এত কিছু করে ওদের আলাদা করতে পারলাম না, অথচ নিজের ভাইয়ের থেকে আলাদা হতে চলেছি। আসলেই হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, যেমনটা আমার হচ্ছে। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। রাজি, আনান ভাইয়া, আপনারাও আমাকে ক্ষমা করুন। রাজি, তুই ক্ষমা করলেই সবাই ক্ষমা করে দেবে প্লিজ। আমার নিজের মাও আমাকে ভুল বুঝছে, আমার সাথে ভালো করে কথা বলছে না। সবাই নির্বাক। রাজিতা ভাবতেও পারেনি যে রিমি ওকে এতটা হিংসা করে। হিংসার কারণে এত কিছু করে ফেললো, অথচ কেউ কিছু বুঝতেই পারল না।
রিমি আরও কিছু বলতে যাচ্ছিল, তখন নীলা এসে ওদের বলল যে ওর মা সবাইকে খেতে ডাকছে। তারপর চুপচাপ সবাই খেতে চলে গেল। রিমি চোখ মুছতে লাগলো, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলো। রিমি সবার চোখকে ফাঁকি দিয়ে কোনো রকমে বাসা থেকে বের হয়ে এসেছে। এই সময়ে ও বের হচ্ছে দেখলেই সবাই নানান প্রশ্ন করত, বিশেষ করে নিয়ন। রিমি তুহিনের অফিসের সামনে রেস্টুরেন্টে অপেক্ষা করছে। এখানেই ওর সাথে দেখা করতে চেয়েছে তুহিন। তুহিন হচ্ছে রিমির বয়ফ্রেন্ড। 2 বছরের মতো হয়ে গেল ওদের রিলেশনশিপের। রিমিদের ক্যাম্পাসের একটা প্রোগ্রামে তুহিনের সাথে ওর পরিচয়। ওদের দেখা হওয়াটা কম নাটকীয় ছিল না। সেগুলো মনে পড়তে রিমির মুখে হাসি ফুটে উঠল। কিন্তু ইদানিং তুহিন ওকে এড়িয়ে চলা শুরু করেছে। ওর ফোন তোলে না, দেখা করতে চায় না, কিছু বললে বলে যে ওর নাকি সময় নেই, ব্যস্ত। অথচ এর আগে এর চেয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও 2-1 দিন পরেই ওর সাথে দেখা করত। প্রতি সপ্তাহে কোথাও ঘুরতে বের হতো, একটু পরপর ফোন করে ওর খোঁজ নিত। আর এখন এর কিছুই করে না। রিমি বুঝতে পারে না যে ও কি কোনো ভুল করেছে, যার জন্য তুহিন ওর সাথে এমন ব্যবহার করছে, নাকি ভালোবাসাগুলো পুরাতন হয়ে গেলে এমনই হয়। তুহিন রিমির জীবনে প্রথম ভালোবাসা। ও ওকে কিছুতেই হারাতে চায় না। তুহিনকে যে ও নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। রিমি খেয়াল করেছে যে নিয়ন আসার পর থেকেই তুহিন এমন আজব ব্যবহার শুরু করেছে। নিয়ন ভাইয়া তুহিনের কথা জেনে যায়নি তো? নিয়ন ভাইয়াই তুহিনকে কিছু বলেনি তো? এসব ভেবে ভয়ে আঁতকে ওঠে রিমি, আর তুহিনের জন্য অপেক্ষা করতে থাকে। খাওয়া দাওয়ার পরে রাজিতা ওর রুমে শুয়ে পড়ে। অনেকদিন পর নিজের রুমটাতে ভালোই লাগছে। আনা নিয়নের সাথে গল্প করছিল। দুজনের ভালোই ভাব হয়েছে দেখে রাজিতার ভালোই লাগছে। আবার ভয়ও হচ্ছে যে নিয়ন আবার নতুন কোনো চাল চালছে না তো। রিমির কথা সত্যি হয়ে থাকলে তো নিয়ন চাইবে যেন রাজিতা আর আনান আলাদা হয়ে যায়। ওদের দুজনের আলাদা গল্প কি হতে পারে? নিয়ন যদি আবার রাজিতা নামে উল্টোপাল্টা কিছু বলে, আনান কি সেগুলো বিশ্বাস করবে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রাজিতা। আনান নিয়নের কাছ থেকে রাজিতার গল্প শুনতে থাকে। ওর কি পছন্দ, কি অপছন্দ, কি করতে ভালোবাসে, কি খেতে পছন্দ করে, সব। গল্প শেষে আনান রাজিতার রুমে গিয়ে দেখে যে রাজিতা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত রাজিতাকে দেখতে আনানের কী যে ভালো লাগে, মনে হয় সারাক্ষণ ওই ঘুমন্ত মুখটা দেখে কাটিয়ে দেয়। আনান এসব ভাবতে থাকে। তারপর রাজিতার পাশে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণের মধ্যে ও নিজেও ঘুমিয়ে পড়ে। পুরো আধা ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হলো রিমিকে। তারপর হাতের ঘড়িটা দেখতে দেখতে সাদা কালারের একটা শার্ট আর কালো প্যান্ট, কোট আর টাই পরে তুহিন প্রবেশ করলো রেস্টুরেন্টে। পায়ের জুতার কালারটাও কালো, পুরো ব্ল্যাক ডায়মন্ডের মতো লাগছে আজ তুহিনকে। আজ আবার নতুন করে তুহিনকে দেখছে রিমি। কাছের মানুষগুলো দূরে যেতে শুরু করলে তাদের বোধহয় আবার নতুন মনে হয়। তাই এই ছেলেটার প্রেমে ও 1000 বার পড়তেও রাজি, ভাবতে থাকে রিমি। রিমির সামনের চেয়ারটায় বসতে বসতে তুহিন বলতে থাকে, যা বলার তাড়াতাড়ি বলবে, আমার হাতে একদম সময় নেই। তোমাকে মানা করেছি আমার অফিসের টাইমে বিরক্ত করবে না, তারপরেও তুমি তো এমন ছিলে না তুহিন। কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি কোনো ভুল করেছি? আমি কোনো ভুল করে থাকলে সেটাও বলো। তোমার এই ব্যবহার আমার আর সহ্য হচ্ছে না। কে বলেছে সহ্য করতে? যাওয়ার পথ খোলাই আছে, যখন খুশি চলে যেতে পারো। আমি তো তোমাকে আটকে রাখিনি, তাই না? তুমি এমন করে কেন কথা বলছো আমার সাথে? তোমার মুখে এমন কথা শুনলে আমার যে ভীষণ কষ্ট হয়, সেটাকে তুমি বোঝো না? সামনেই নীলাপুর বিয়ে, নিয়ন ভাইয়াও চলে এসেছে। তুমি তো বলেছিলে যে নিয়ন ভাই আসলে তুমি সব জানাবে, তাহলে এমন কেন করছো? আর কোথায় যাওয়ার কথা বলছো আমাকে? বাংলা কথা বুঝতে পারো না নাকি? আমার সাথে যদি তোমার ভালো না লাগে, আমার ব্যবহার সহ্য না হয়, তো তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো। আশা করি এবার বুঝতে পেরেছ। রিমি কাঁদো কাঁদো গলায় বলল, তুহিন, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তো আমাকে ভালোবাসো। কি হয়েছে আমাকে বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। প্লিজ এমন করো না। রিমির কথা শুনে তুহিন হাসতে থাকে। তোমার নিয়ন ভাইয়ের সাথে তো আমি দেখা অবশ্যই করব। ওনার সাথে কথা না বললে সত্যিটা জানবো কি করে বলো? এতদিন যে আমি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। এসব তুমি কি বলছো তুহিন? একবার আমাকে বলছো তোমার জীবন থেকে চলে যেতে, আবার বলছো যে আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছো। তুমি আসলে কি চাইছো বলো তো? এইটাই যে এখন তোমার ভাইয়া বুঝতে পারবে যে বোন কষ্ট পেলে কেমন লাগে।
আমি তোমার ভাইয়ের কষ্টটা দেখতে চাই। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমার ভালোবাসায় হাবুডুবু খাও। তুহিন, কি বলছো তুমি এসব? আমাকে কষ্ট দিয়ে মানে আমার ভাইয়ের কষ্ট দেখে তোমার কী লাভ? তুহিন এবার এগিয়ে গিয়ে বলতে লাগলো, তোমার কি মনে হয় রিমি, তোমাকে আমি অনেক ভালোবাসি? না, একদম না। এটা তো একটা অভিনয় ছিল মাত্র। তোমার ভাই, তোমার নিয়ন ভাই, আমার বোনের ভালোবাসাকে অপমান করেছে। 6টা বছর রিমি, 6টা বছর ওনারা রিলেশনশিপ কন্টিনিউ করেছে, কিন্তু তারপর জানি না কেন তোমার ভাইয়া আমার বোনকে রেখে বিদেশ চলে গেছে। কোনো খোঁজ পর্যন্ত নেয়নি। এই 3টা বছর আমার বোন কষ্ট পাচ্ছে। আমি ভাই হয়ে বোনের কষ্টগুলো কি করে সহ্য করছি ভাবো। তুহিনের জোরে কথা শুনে আশেপাশের অনেকে ওদের দিকে তাকিয়ে আছে দেখে রিমি বলল, তুহিন আসতে বলো, সবাই দেখছে, দেখুক। আমি তো পুরো পৃথিবীকে দেখাতে চাই যে আমি আমার বোনকে ধোঁকা দেওয়ার প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি। আমার বোনকেও বলতে চাই আমি তো তোমার ভাইয়ের রিয়েকশনটা দেখার অপেক্ষায় আছি। তার মানে তুমি আমাকে কখনো ভালোই বাসোনি? পুরোটাই তোমার নাটক ছিল? আমাদের দেখা হওয়া, কথা হওয়া, ভালোবাসা সবটাই অভিনয়, সবটাই মিথ্যে? তুমি এটা কেন করলে তুহিন? হতে পারে ভুলটা তোমার বোনেরই ছিল, আর যদি নিয়ন ভাইয়ের দোষ থেকেও থাকে তার শাস্তিটা তুমি আমাকে কেন দিচ্ছ? আমি কি দোষ করেছি? আমি তো শুধু তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি। এটাই কি আমার অপরাধ? ওকে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কাল বিকেলে ঠিক এইখানে তোমার ভাইকে নিয়ে আসবে, আমিও আমার বোনকে নিয়ে আসব। আমি সত্যিটা জানতে চাই। যদি আমার বোনের দোষ থেকে থাকে তাহলে আমি তোমার ভালোবাসাকে গ্রহণ করে নিব, আর যদি তোমার ভাইয়ের দোষ থাকে তাহলে আমি কখনো তোমাকে বা তোমার ভাইকে ক্ষমা করতে পারবো না। গ্রহণ করবে মানে কি তুহিন? তার মানে তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? জানি না, আমি জানি না তোমাকে ভালোবাসি কি না। আমি শুধু এতদিন এটাই ভেবেছি যে তোমার ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে হবে, ব্যাস। কাল তোমার ভাইয়ের সাথে এখানে আসবে, এটাই লাস্ট কথা। ওকে তুহিন, তুমি যদি এতদিন অভিনয় করে থাকো তাহলে কনগ্রাচুলেশনস, কারণ তুমি তো অভিনয় নাম্বার 1। ভালোবাসা যদি নাই থাকে আমি কেন তোমাকে আঁকড়ে ধরে পড়ে থাকবো? আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি চাই না আমার জন্য আমার ভাইয়া কষ্ট পাক। তবে হ্যাঁ, আমি তোমাকে সত্যটা জানার জন্য হেল্প করব, অবশ্যই করব। আর সেখানে যদি আমার ভাইয়ের দোষ নাও থাকে, ভেবো না, আমি তোমার অফার গ্রহণ করে নিব। আমার ভালোবাসা এতটা সস্তা নয় যে একজন অভিনেতার কাছে তা বিক্রি হয়ে যাবে। আমি আমার ভালোবাসা এমন কাউকে দিতে চাই না যে ভালোবাসার মূল্যই বোঝে না। কাল বিকেলে আমি আসব আমার ভাইয়াকে নিয়ে, তুমি এসো, তোমার বোনের সাথে সব সত্য জানা যাবে। বলেই কান্না করতে করতে রিমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তুহিনও উঠে পড়ল। রিমি খাবারের অর্ডার করেছিল, সেগুলো আর কারোরই খাওয়া হলো না। তুহিন বিলটা মিটিয়ে চলে গেল অফিসে। রিমি ভাবতে লাগলো যে এসব হয়তো ওর পাপের ফল। ও রাজিতার ক্ষতি করতে চেয়েছিল, আর এখন ওর নিজের জীবনটাই উথাল পাথাল হয়ে গেল। যাকে ও এত ভালোবাসলো সে তাকে মোটেও ভালোবাসেনি, অভিনয় করে গেছে। মানুষ যে বাস্তব জীবনে এত ভালো অভিনয় করতে পারে তা তুহিনকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না রিমি। রিমি নিজেকে বড্ড অসহায় লাগছে। মন খুলে কান্না করতে মন চাচ্ছে। মনে হচ্ছে কাউকে জড়িয়ে ধরে কান্না করলে ভালো লাগবে। রাজিত ওকে কত বিশ্বাস করত, ও নিজেও তো রাজিতার বিশ্বাস ভেঙে দিয়েছে। তার মানে রাজিতাও নিশ্চয়ই এমনভাবেই কষ্ট পেয়েছে। রাজিতার কথা ভেবে ওর খারাপ লাগা শুরু করে। নিজের ভুল বুঝতে পেরে খুব খারাপ লাগে রিমির। রাজিতা, নয়ন, আনান, ওরা কি ওকে কখনো ক্ষমা করবে না? রাতে নিয়ন আনন্দের যেতে দিল না। রাজিতাও রাজি ছিল, এজন্য আনান আর জোর করলো না। বিয়ের পর থেকে রাজিতার এখানে থাকা তো দূরে থাক, বেশি আশাই হয়নি। নিয়ন জানালো যে ওরা আজ রাতে বাইরে ডিনার করবে। পরিবারের সবাই একসাথে রেস্টুরেন্টে ডিনার, মজাই হবে। রাজিতা অনেকক্ষণ ধরে খেয়াল করছে যে রিমি চুপচাপ বসে আছে, না তো কিছু খাচ্ছে আর না তো কারোর সাথে কথা বলছে। রিমিকে ও মন থেকে আপন ভাবত, তাই রিমি যাই করুক না কেন ওর মন খারাপ দেখে রাজিতার মোটেও ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা, ও নিজের ভুল বুঝতে পেরেছে। মানুষকে একটা সুযোগ তো দেওয়া উচিত। তাই রাজিতা ভাবল যে ও রিমিকে ক্ষমা করে দেবে, আর ওকে বিশ্বাস হয়তো করতে পারবে না আগের মতো, কিন্তু ওকে যদি বলে দেয় যে ক্ষমা করে দিয়েছে তাহলে হয়তো ওর মন খারাপটা আর থাকবে না। সবাই খুব আনন্দের সাথেই ডিনার সম্পন্ন করলো। সবাই অনেক খুশি, শুধুমাত্র রিমির মনটাই খারাপ। খারাপ হওয়ারই কথা। কেউ ওর সাথে ভালো করে কথা বলছে না। ব্যাপারটা সবাই জেনে গিয়েছে যে রিমি রাজিতার সংসার ভাঙতে চেয়েছিল। ব্যাপারটা সত্যি অনেক জঘন্য।
নিয়ন আর আনানের গল্প যেন শেষই হচ্ছে না। রাজিতা কিছুক্ষণ ওর চাচি আর নীলার সাথে গল্প করলো। অনেকদিন পর আগের মতো কথা বলতে পেরে রাজিতার খুব ভালো লাগছে। ওর শ্বশুর শাশুড়ি ওকে অনেক ভালোবাসে শুনে ওর চাচি আর নীলা খুশি হলো। ওর চাচি তো বলেই ফেলল, নিশাদ আর ওর বাবা মা এমন হলে তো আমার আর কোনো চিন্তাই থাকবে না নীলুকে নিয়ে। বন্ধুটা যে আবার কেমন হবে কে জানে। আর রিমির বিয়ে দিলে শ্বশুরবাড়ি গিয়ে যে কি করবে সে চিন্তাতেই তো আমি অস্থির। আগে ভাবতাম যে ওকে নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু এখন তো বড্ড ভয় হয়। রাজিতা ওর চাচাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না ছোট আম্মু, দেখবেন নিশাদ ভাই আপুর অনেক খেয়াল রাখবে। আমার তো মনে হয় ওনার পরিবারের সবাইও অনেক ভালোই হবে। দেখলেন না, ছেলের পছন্দ করা মেয়েকেই দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। কত পছন্দ করেছে আপুকে ওনারা। আর রিমিও আস্তে আস্তে সব শিখে যাবে, তাই যেন হয়। আমরা তো জানতাম যে রিমি তোকে অনেক সাপোর্ট করে, কিন্তু রিমি যে তোর এত বড় সর্বনাশ করতে চাচ্ছিল তা কে জানতো। আর আমি নিজেও তো ওর কথা শুনে তোর মামি শাশুড়িকে কত কিছু বলে দিলাম। তুই আমাকে মন থেকে মাফ করে দিয়েছিস তো রাজি। আরে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমি অনেক খুশি। আর আমি তো ঠিক আছি, এটাই বড় কথা। আমি সবাইকে নিয়েই হ্যাপি থাকতে চাই। একা একা কখনো সুখী হওয়া যায় না যে। তারপর নীলাকে উদ্দেশ্য করে রাজিতা বলল, আর নীলু আপু, আমার পরীক্ষা শেষ হওয়ার আগেই বিয়ের তারিখ দিলে কিন্তু খবর আছে। নিশাদ ভাইকে বলবে যে আরও মাসখানেক ওয়েট করতে। আমার পরীক্ষার মধ্যে বিয়ে হলে আমি মজা করব কি করে? নীলা একটা লাজুক হাসি দিয়ে বলল, আমি কি বলবো, ওনারা যা করবে তাই তো নাকি। নিয়ন ভাইয়ের জন্য এতদিন দেরি করা হলো, এখন আবার দেরি করবে কি না আমি কি করে জানবো? ওকে, তোমার জানতে হবে না, আমি নিশাদ ভাইকে বলে দেবনে। অবশ্যই তোমার যদি কোনো আপত্তি না থাকে তো আমি কথা বলতে পারি। তুই শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছিস। আমি জানি নিশাদ কেমন ছেলে আর তুই কেমন মেয়ে। সেদিন তো আমি শুধু আচ্ছা থাক, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি কী ভাবছিলে। আসলে দুজন মানুষের মধ্যে বিশ্বাস থাকাটা জরুরি। বিশ্বাস উঠে গেলেই অন্যান্য ঝামেলারা বাসা বাঁধতে থাকে। আসলে রিমির মুখে তোর আর নিয়ন ভাইয়ের কথা শুনে আমার মনে হয়েছিল যে নিশাদ তোর সৌন্দর্য দেখে আবার মুগ্ধ হয়ে না যায়। সেদিন যেভাবে তোর দিকে তাকিয়েছিল, পরে শুনলাম যে প্রায় তোর মতো দেখতে নাকি ওর এক রিলেটিভ ছিল, মারা গেছে, তাই ও তোর দিকে ওভাবে তাকিয়েছিল। প্লিজ সেদিনের ব্যবহারে কিছু মনে করিস না। আচ্ছা আপু, আমার পরীক্ষার মধ্যে বিয়ে না করলেই হবে, আমি আর কিছু জানি না। তারপর আরও কিছুক্ষণ ওরা দুইজন গল্প করলো। ওর চাচি গিয়ে শুয়ে পড়ল। নীলার সাথে রাজিতা কখনো এমন মন খুলে কথা বলেনি, কিন্তু আজ কেন জানি নীলার সাথে ওর কথা বলতে অনেক ভালো লাগছিল। রাজিতা রুমে গিয়ে দেখলো যে আনান শুয়ে শুয়ে ফোন টিপছে। রাজিতা রুমে ঢুকতেই বলল, তা আমার মহারানীর গল্প করা শেষ হয়েছে? আমি তো ভাবছিলাম যে আজ রাতটা আমাকে একাই শুতে হবে। তা অবশেষে তিনি এলেন, অপেক্ষার অবসান ঘটালেন। এবার কি শুয়ে পড়বেন, নাকি গল্পের ঝুলিতে এখনও কিছু গল্প জমা আছে? না মানে আমার জন্য আর কি। রাজিতা দরজা লাগাতে লাগাতে বলল, তুমিও তো এতক্ষণ গল্প করছিলে নাকি? নিয়ন ভাইয়ের সাথে ভালোই ভাব হয়েছে তোমার দেখছি। তা কি এত গল্প করলে শুনি? আসলে নিয়ন ভাইয়া মানুষটা অনেক ভালো। ও, তোমাকে বলছিলাম না যে নিয়ন ভাইয়ার ব্রেকআপ হয়েছে? সেই গল্পই শুনলাম। শুনে খুব খারাপ লাগলো। মানুষ ছোট ছোট ভুল নিয়েই কতদিনের সম্পর্কটাকে শেষ করে দেয়। আমার মনে হয় যে ওই মেয়েটা যদি এখনও সিঙ্গেল থাকে তো তুমি চাইলেই হয়তো পারবে ওনাদের দুজনকে এক করে দিতে। রাজিতা বিছানায় উঠতে উঠতে বলল, আমি পারবো মানে? ও শিট, আমার একটু রিমির রুমে যেতে হবে। আমি তো ভুলে গিয়েছিলাম ওর মনটা খুব খারাপ। এই সময়টাতে আমি ওর পাশে গেলে হয়তো মন খারাপ কিছুটা কমবে। সবাই যদি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় তাহলে ও কোথায় যাবে বলো? তুমিও না পারোও বটে। যে তোমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, তার মন খারাপ দূর করার জন্য তুমি উঠে পড়ে লেগেছ। রাজিতা আবার দরজাটা খুলে যেতে যেতে বলল, দুইটা আলাদা জিনিস। আর সব থেকে বড় কথা হচ্ছে ও ওর ভুল বুঝতে পেরেছে। ওকে একটা সুযোগ তো দেওয়া যেতেই পারে। কথাগুলো বলতে বলতেই রাজিতা আনানের চোখের আড়াল হয়ে গেল। রাজিতা রিমির ঘরে ঢুকতেই রিমি বিছানা থেকে উঠে রাজিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর বলল, রাজি প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে যে কেউ আমাকে ক্ষমা করবে না। অনুতাপের আগুনে যে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আমি জানি তোর অভিশাপের কারণেই আমি এভাবে কষ্ট পাচ্ছি। তোর মতো একটা মেয়েকে কষ্ট দিয়ে আমি কি করে ভালো থাকতে পারি বল? রাজিতা ওকে শান্ত করে বিছানায় বসালো। তারপর নিজেও ওর পাশে বসে বলল, আমি তোকে মাফ করে দিয়েছি।
আর আমি তোকে অভিশাপ দেব কেন? আমি তোকে কোনো অভিশাপ দিইনি। আমি তোকে অভিশাপ দিতে পারি বল? আমি জানি অভিশাপ দিতে হয় না, মন থেকে চলে আসে। আর আমার প্রতি তোর অভিশাপটাও তোর মন থেকেই চলে এসেছে। তুই আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছিস তো? হুম, আমি একদম মন থেকেই তোকে ক্ষমা করে দিয়েছি। তোর এই গোমরা মুখ যে আমি দেখতে পারছি না। এবার একটু হাস। রিমি কান্না কিছুটা থামিয়ে সত্যি একটু হাসলো। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তোর থেকে আমি একটা কথা লুকিয়েছি। তোকে বলা উচিত ছিল, কিন্তু বলতে সাহস পাইনি। কিন্তু আজ তোকে বলতেই হবে, কারণ এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আমাকে রক্ষা করতে। বল, আমাকে হেল্প করবি? আরে আগে বলবি তো কি হয়েছে? সব কিছু না জানলে হেল্প করবো কি করে বল? তারপর রিমি তুহিনের সাথে ঘটে যাওয়া সব ঘটনা, নিয়নের সাথে তুহিনের বোনের ব্রেকআপ সবটা খুলে বলল। রাজিতা সবটা শুনে যেন হাঁ হয়ে গিয়েছে। আনানের বলা কথাগুলো তখন রাজিতার মনে পড়ল যে আনানও তো ওকে বলেছিল যে একমাত্র ওই পারবে নিয়নকে হেল্প করতে। কিন্তু কিভাবে, আর ওই বা কেন? কী রে, এবার বল, কাল নিয়ন ভাইয়াকে ওই রেস্টুরেন্টে নিয়ে যেতে তুই আমায় হেল্প করবি তো? আমিও জানতে চাই যে 3 বছর আগে কি হয়েছিল, যার শাস্তি আজ আমাকে পেতে হচ্ছে। রিমির কথা শুনে রাজিতা বলল, সেটা না হয় আমি নিয়ন ভাইয়াকে রাজি করাবো। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুহিনের বোনের কি বিয়ে হয়ে গেছে, বা অন্য কোথাও রিলেশন আছে? না মানে আনান বলছিল যে উনি এখনও সিঙ্গেল থাকলে নাকি নিয়ন ভাইয়ের সাথে আবার মিল করিয়ে দেওয়া যাবে, কেননা নিয়ন ভাইয়া নাকি এখনও ওই মেয়েটাকেই ভালোবাসে। আর নিয়ন ভাইয়া যদি এখনও ওই মেয়েটাকেই ভালোবাসে, তাহলে ব্রেকআপ কেন করেছিল? তার মানে এটা তো নয় যে ব্রেকআপ নিয়ন ভাইয়া নয়, ওই মেয়েটাই করেছিল। তাহলে তো তুহিনের মুখের উপর জবাব দিয়ে দিতে পারবো। ও নিজের বোনের জন্য আমার ভালোবাসা নিয়ে এভাবে কি করে খেলতে পারলো? আমার ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে। আচ্ছা, এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না, শুয়ে পড়। অনেক রাত হয়েছে, আর নিশ্চিন্তে ঘুমা। আমি কথা দিচ্ছি, কাল বিকেলে অবশ্যই নিয়ন ভাইকে ওই রেস্টুরেন্টে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, যদি আমার যাওয়ার দরকার হয় তবে আনানকে বলে আমি নিজেও যাব। তুই এবার ঘুমা। রাজিতা ওর রুমে গিয়ে দেখল আনান রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়েছে। আনান ঘুমিয়ে পড়েছে ভেবে রাজিতা ধীরে ধীরে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এতক্ষণে আমার বউটার আমার কথা মনে পড়ল। আমি তো ভাবলাম যে আজ হয়তো আমার বউটাকে হারিয়ে ফেললাম। তুমি পাশে না থাকলে কয়েক মিনিটও যেন কয়েক ঘন্টা মনে হয় এখন। রাজিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল আনান। আনানের ফিসফিসানি কথাগুলো শুনে রাজিতা ওর দিকে ঘুরতে আনান ওর কপালে আলতো করে একটা চুমু দিল। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, আমার ভালোবাসার চিহ্ন কোথায়? তাড়াতাড়ি দাও, নইলে কিন্তু আজ আর ঘুমোতে দেব না। কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তোমার কোনো খবরই নেই। রাজিতাও আনানের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, হয়েছে, এবার ঘুমাও। এভাবে জড়িয়ে ধরে রাখলে আমি ঘুমাবো কেমনে? এত জোরে কেউ ধরে? আমার বউকে আমি যেভাবে খুশি ধরবো, যেখানে খুশি ধরবো। আমি তো ভেবে রেখেছি যে আজ রাতে তোমাকে ঘুমাতে দেব না। তুমি আমাকে এতক্ষণ ওয়েট করিয়েছ, তাই আজ শাস্তি তো পেতেই হবে। আর শাস্তিটা কি হতে পারে তা তো তুমি ভালো করেই জানো। রাজিতা লজ্জা পাচ্ছে দেখে আনান আবার বলল, তোমার লজ্জা পাওয়া দেখে মনে হচ্ছে যেন আজকে আমাদের বিয়ে হয়েছে। স্বামীকে এত লজ্জা পাওয়ার কি আছে শুনি? আচ্ছা, তুমি যে তখন বলেছিলে যে নিয়ন ভাইয়া আর ওনার গার্লফ্রেন্ডকে মিলিয়ে দেওয়ার জন্য আমার হেল্প দরকার, কেন বলো তো? আমি ওনাদের কিভাবে হেল্প করতে পারি? আনান রাজিতার মুখটা নিজের দিকে আরও এগিয়ে নিয়ে তারপর কানের কাছে আবার মুখ নিয়ে বলল, যা শোনার পরে শুনবে, এখন অন্য কারো কথা বলবে না, ওকে? শুধু আমি আর তুমি এখন শুধু আমাদের কথা বলবে। তারপর দুজনে ডুব দিল ওদের ভালোবাসার সাগরে, যেখান থেকে কেউ হয়তো আর ওদের খুঁজে পাবে না। রাজিতা আনানের মুখে এটা শুনে অবাক হয়ে গেছে যে নিয়ন আর ওর গার্লফ্রেন্ড তুবার মধ্যে ব্রেকআপের কারণ নাকি আর কেউ নয়, রাজিতা নিজে। রাজিতার জন্য নিয়ন ওর 6 বছরের রিলেশনশিপ নষ্ট করে ফেলেছে, আর ও কিনা নিয়নকেই ভুল বুঝেছিল। তার মানে নিয়ন ঠিক, রিমি ওর সাথে আনানের বিচ্ছেদ ঘটাতে চেয়েছিল। তার শাস্তি অবশ্য ও অনেকটাই পেয়ে গেছে এই কয়দিনে। কিন্তু নিয়নকে শুধু শুধু ভুল বুঝছিল রাজিতা আর আনান। নিয়ন আর তুবা ক্লাসমেট ছিল, কলেজ লাইফ থেকে দুজনের রিলেশন। তারপর দুজনে একই ভার্সিটিতে ভর্তি হয়, যার ফলে ওদের রিলেশনশিপটা আরও গভীর হতে থাকে। তুবার একটা কমপ্লেন ছিল যে নিয়ন কেন তুবাকে ওর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় না। আর তাছাড়া ক্যাম্পাসের বাইরে নিয়ন তুবাকে তেমন একটা সময়ও দিতে পারতো না। বাকি ফ্রি সময়টা রাজিতা আর রিমিকে নিয়েই কাটাতো, যা তুবার একদম পছন্দ ছিল না। নিয়ন রাজিতার এত কেয়ার করে এটা যেন তুবার সহ্য হতো না।
তুবা একদিন রাগের বশে বলেই ফেলে যে নিয়ন রাজিতার এত কেয়ার করে কারণ ও রাজিতাকে বিয়ে করবে তাই, আর তুবাকে জাস্ট টাইম পাস করার জন্য রেখেছি, যাতে করে কলেজ আর ভার্সিটিতে সময়টা ভালো মতো কেটে যায়। আর এটাই ছিল তুবার জীবনে করা সবচেয়ে বড় ভুল। রাজিতাকে নিয়ন নিজের বোনের মতোই ভালোবাসে। এটাও তুবাকে অনেকবার বুঝিয়েছে যে ওর কাছে রিমিও যা, রাজিতাও তাই। কিন্তু তারপরও তুবা যখন ওকে আর রাজিতাকে নিয়ে কটু কথা বলে, তখন নিয়ন আর রাগটাকে কন্ট্রোল করতে পারে না। তুবাকে একটা থাপ্পড় দিয়ে কিছু না বলে ওখান থেকে চলে আসে। আর তার কিছুদিন পরেই নিয়ন বিদেশে চলে যায়। এর মধ্যে তুবাও আর ওর সাথে যোগাযোগ করেনি, আর নিয়নও যোগাযোগ করেনি। ছোট্ট একটা বিষয় নিয়ে রাগারাগি আর অভিমান দুজনের সম্পর্কটাকে এভাবে শেষ করে দিয়েছে। রাজিতা আর আনান সকালে ওর চাচার বাসা থেকে বের হলেও নিয়নকে রাজি করে এসেছে যে বিকেলে ওদের সাথে রেস্টুরেন্টে যেন দেখা করে। ওর জন্য সারপ্রাইজ আছে। নিয়নও আনান আর রাজিতার কথা ফেলতে পারেনি, তাই রাজি হয়ে গেছে। তুহিন ওর বোন তুবাকে নিয়ে এসেছে। রিমি, আনান আর রাজিতাও গিয়েছে। নিয়ন শুধু বাদ আছে। রিমিরা এক টেবিলে বসেছে, অন্যদিকে তুহিন আর তুবা একটা টেবিলে বসেছে। নিয়ন আর তুবার দেখা হওয়ার পর দুজনের প্রতিক্রিয়া দেখার জন্য সবার যেন তর্স হয়েছে না। নিয়ন ঢুকেই আনান আর রাজিতাকে খুঁজতে লাগলো, কিন্তু তুবাকে দেখি ওর মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ও সোজা তুবাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই তুবাও নিয়নকে খেয়াল করলো আর সাথে সাথে উঠে দাঁড়ালো। তারপর দুজন একসাথে বলে উঠল, তুমি? ততক্ষণে তুহিন উঠে নিয়নকে বলতে লাগলো, আপনি কেন আমার বোনকে ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর দিন, আমার এর জবাব চাই। আপনি আমার বোনের ভালোবাসাকে কেন অপমান করেছিলেন? কেন? 3টা বছর। তবে একটা ধমক দিয়ে তুহিনকে থামিয়ে দিয়ে বলল, তুহিন, এসব কী ধরনের অভদ্রতা? আমরা একটা রেস্টুরেন্টে আছি, আর তুই ওর সাথে এমনভাবে কথা বলতে পারিস না। আপু, তুমি এই ছেলেটার জন্য আমাকে কথা শোনাচ্ছ, যে তোমাকে এতদিন এত কষ্ট দিল, তার জন্য তুমি নিজের ভাইকে ধমক দিচ্ছ? নিয়ন আনানের দিকে তাকাতেই আনান ইশারা বুঝিয়ে দিল যে ওরাই ওদের ডেকেছে। নিয়ন তখন তোবাকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাইকে বলনি কিছু? এতটা যখন বলেছ, এটাও বলে দিতে যে আমি তোমার যোগ্য ছিলাম না বলে তুমি আমার সাথে থাকতে চাওনি, তাহলে বেচারা এত কষ্ট পেত না। আর হ্যাঁ, তুমি শোনো, কোনো কিছু পুরোপুরি না জেনে কখনো কাউকে ব্লেম দিতে নেই। এটা খুব বাজে একটা কাজ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ওর কথা শুনে তুবা বলল, ও তো ভুল কিছু বলেনি। তুমি তো আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে, প্রথম ক্যাম্পাস থেকে, তারপর দেশ থেকে, আর তারপর আমার জীবন থেকে। একটাবার আমার খোঁজ নেওয়ার ট্রাই করেছো? 6 বছরের রিলেশন এত সহজে কি করে ভুলে গেলে তুমি? জাস্ট একটা মুহূর্তে তুমি সব তছনছ করে দিলে। তুমি আমাকে বোঝাতে, আমি বুঝতাম, কিন্তু তুমি তো আমাকে ছেড়েই চলে গেলে। কিছু বলার সুযোগ পর্যন্ত দিলে না। কেন এমন করলে? নিয়ন একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, বোঝাতাম তোমাকে? আর কতবার বোঝাতাম বলো? 1বার, 2বার, 3বার, অনেকবার তোমাকে বুঝিয়েছি যে আমি আর রাজিতা শুধুই ভাই বোন, এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও যদি তুমি আমার সাথে ওকে সন্দেহ করো, আমি সেটা কি করে মেনে নিতাম বলো? তারপরও তো দেশে অনেক কয়দিনই ছিলাম। কই, তুমি একবার আমার খোঁজ নিয়েছিলে? কবে দেশে ফিরেছ? কেমন কাটলো বিদেশের জীবন? ওখানে নিশ্চয়ই কাউকে জুটিয়ে নিয়েছিলে টাইম পাস করার জন্য। তুমি কি বদলাবে না কখনো? ভালোবাসার মানুষ কোনো জামা কাপড় নয় যে ইচ্ছে মতো বদলিয়ে ফেললাম। তোমার কি খবর? বিয়ে করেছো? হাজব্যান্ড কি করে? আমাকে তোমার কি মনে হয়? তুমি চলে গেলে আর আমি হাসতে হাসতে অন্য একজনকে বিয়ে করে নিলাম। বিয়ে করলে কি ভালোবাসা হয়ে যায় বলো? তা কার অপেক্ষায় দিন গুনছো? কেউ আছে নাকি স্পেশাল? ঠিক তখন পাশ থেকে রাজিতা উঠে এসে তোবাকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে ভাবি ডাকতে পারি? নিয়ন ভাইয়ের বউকে দেখার খুব ইচ্ছে ছিল, যদিও আরও অনেক ইচ্ছে ছিল, তবে আপাতত এটাই পূরণ করতে চাই। তখন তোবা ওর দিকে তাকিয়ে বলল, রাজিতা, তাই না? সরি, আমি তোমাকে নিয়ে শুধুই সন্দেহ করেছিলাম। আসলে সন্দেহ মানুষের বিশ্বাসকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেয়, আর আমরা বোকা মানুষ সেটা বুঝতেও পারি না। নষ্ট করে ফেলি তিলে তিলে গড়ে তোলা সম্পর্কগুলো। তোমার ভাই তার লাইফে আমার এন্ট্রি দিলে তবেই না তুমি আমাকে ভাবি বলবে। পাশ থেকে আনান বলল, আমার মনে হয় না নিয়ন ভাইয়ার কোনো আপত্তি থাকতে পারে। সো ডিসিশনটা আপনার। ও আমি আনান, আপনার এই ননদিনীর, বুঝতেই পারছেন। আর বলতে হবে না। নিয়ন আনান আর রাজিদাকে ধমক দিয়ে বলল, রাজি, আনান, তোর এসব কী শুরু করলি লোকজনের সামনে? আর তোমার সাথে তোর কী করে যোগাযোগ হলো রাজি? আর রিমি এখানে কি করছে? ওকে এখানে কে ডেকেছে? রিমি এতক্ষণ তুহিনের সাথে কথা বলছিল।
রিমি যাই বলে যাচ্ছে তুহিন চুপ করে শুনে যাচ্ছে, একটা কথাও বলছে না। কী বা বলবে? ওর ধারণা যে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এখানে নিয়ন আর তোবার মাঝে শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কেউ তো কাউকে ধোকা দেয়নি। তার মানে রিমির সাথেও অন্যায় করেছি, অনেক বড় অন্যায়। রাজিতা তখন নিয়ন আর তুবাকে তুহিন আর রিমির ব্যাপারে সবটা জানালো। নিয়ন ভীষণ রেগে গিয়ে তুহিনকে বলল, তুমি সত্যটা না জেনে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলে? ভালোবাসাটা কোনো খেলা নয়। সেটা বোঝার বয়স যে তোমার হয়নি তা কিন্তু নয়। তুমি তো শিক্ষিত একটা ছেলে, বুদ্ধিমান। তাহলে এমন একটা কাজ করার আগে দুবার ভাবলে না? তুহিন মাথাটা নিচু করে রেখেছে, তারপর আমতা আমতা করে বলল, সরি আপু, সরি রিমি, আমি বুঝতে পারিনি এমন একটা বাজে আইডিয়া আমার মাথায় কি করে আসলো। তোমরা আমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমি নিজেই হয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। ওর কথা শুনে রিমি রেগে গিয়ে বলল, ক্ষমা? তুমি ক্ষমার যোগ্যই নাও। ক্ষমা চেয়ে তুমি আমাদের ছোট কেন করছো? আমি তো আমার সারা জীবনেও তোমাকে ক্ষমা করতে পারবো না। যে মানুষ ভালোবাসার মর্যাদা দিতে জানে না তার কোনো ক্ষমা নেই। আর প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই না। নিয়ন উঠে গিয়ে রিমিকে শান্ত করে বলল, প্লিজ রিমি শান্ত হ, মাথা ঠান্ডা কর, তারপর কথা বল। রাগের বশে আমরা সবসময় ভুলভাল কথা বলে থাকি, একটু ভেবে দেখ আসলে তুই কী চাস। রিমি শান্ত হয়ে বসলো, তারপর নিয়নকে বলল, ভাইয়া তুমি তো বাপুকে বিয়ে করবে, কথা দাও। আনান ভাইয়া আমাদের সবটা জানিয়েছে তুমি তো বাপুকে কতটা ভালোবাসো। তারপরে রিমি তোবাকে লক্ষ্য করে বলল, তো বাপু আপনি আমার ভাইটাকে গ্রহণ করবেন তো? আমার ভাইটা কিন্তু আপনার ভাইয়ের মতো কোনো অভিনেতা নয়। তাহলে তো আপনাকে 3 বছর আগেই কোনোভাবে না কোনোভাবে মানিয়ে নিত। সে একজন খাঁটি মানুষ। তোবা মুখে একরাশ হাসি নিয়ে বলল, আমি তো তোমার ভাইকে ক্ষমা করে দিব, কিন্তু আমার ভাই? তুমি তাকে ক্ষমা করবে না? সেও কিন্তু অতটা খারাপ নয়। রিমি তখন তোবাকে বলল, সেম ভুল আমি আর করতে চাই না। জানি আমার কষ্ট হবে, তবুও আমার ডিসিশন নেওয়া শেষ। আপনি ভাইয়াকে তাড়াতাড়ি বিয়ে করে নিন। তবে আমি আর তুহিনের সাথে আমার জীবনটাকে জড়াতে চাই না। ও আপনাকে ভীষণ ভালোবাসে। দেখা যাবে যে ভাইয়ের সাথে আপনার কোনো ঝামেলা হলেই তার জের আমার উপর দিয়ে তুলবে। তুহিন পাশ থেকে বলে উঠল, আমি কথা দিচ্ছি আর এমনটা করব না। প্লিজ রিমি, আমাকে ক্ষমা করে দাও। জাস্ট একটা সুযোগ দাও আমাকে। আমি তোমাকে নিরাশ করব না। তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো। প্লিজ আমাকে ছেড়ে যেও না। রিমি একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কিছু ভুলের ক্ষমা হয় না তুহিন। আর আমি কোন মুখে তোমার সাথে থাকবো? তুমি তো আমাকে কখনো ভালোই বাসনি। তবে হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তবে আমার বাকি জীবনটা আমি তোমার সাথে কাটাতে পারবো না তুহিন, সরি। কথাগুলো বলে রিমি কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। কিছু গল্প অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজে পায়। রিমির চলে যাওয়া দেখে আনান রাজিতার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কথা দাও, আমাদের মাঝে যাই হয়ে যাক না কেন, যত ভুল বোঝাবুঝি হোক না কেন, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। রাজিতা আনানের হাতের উপর আরেক হাত রেখে হাসতে হাসতে বলল, বুদ্ধু, আমাদের মাঝে ছেড়ে যাওয়া নামে কোনো অপশন নেই। আমাদের দুজনের মাঝে শুধু একটাই অপশন আছে, থাকবে, আর সেটা হচ্ছে সারা জীবন একসাথে থাকা। তোমার একটা নিকনেম দেওয়া উচিত, কি বলো? কি নাম দেওয়া যায়? রাজি তো অনেকেই ডাকে, এমন কোনো নাম দিব যা শুধু আমিই ডাকবো। রাজ্য, এই নামটাই তোমার জন্য ঠিক আছে। তুমি আমার রাজ্য। নামটা শুনে রাজিতা আর আনান প্রাণ খুলে হাসতে থাকে। যে হাসির সৌন্দর্য যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। তুহিন দাঁড়িয়ে রিমির চলে যাওয়া দেখছে। নিয়ন আর তুবা যেন চোখে চোখে কথা বলে এতদিনের জমিয়ে রাখা অভিমানের জানান দিচ্ছে। জীবনটা থেমে থাকবে না। হয়তো ওদের জীবনে আবার নেমে আসবে কালো কোনো আধার। আবার সেগুলো দূর হয়ে ফুটে উঠবে সুখের সূর্য, যা সব অমানিসা দূর করে ওদের জীবনটাকে ভরিয়ে দেবে আনন্দ ও খুশিতে।